আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের 130 প্লাস পাওয়ার যে প্ল্যানে। অর্থাৎ আমাদের আজকে থেকে কিন্তু মূল যে কার্যক্রম সেটা কিন্তু শুরু হয়ে গেল। এবং আজকে থেকে আগামী 120টা দিন আপনাদের লক্ষ্য থাকবে যে কোনো ভাবে দৈনিক 8 ঘন্টা পড়া, এবং 8 ঘন্টা আপনি কি কি পড়বেন, কোনগুলো পড়বেন, এবং আসলে কিভাবে পড়বেন, সকল কিছু কিন্তু আমাদের এই এই বিসিএস এর যে 4 মাসের কোর্স এবং আমাদের 4 মাসের কোর্সের লক্ষ্য থাকবে। আচ্ছা, তার আগে সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাকে শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, উম্মে হাবিবা জান্নাত দেখতে পাচ্ছি, সালাম জানিয়েছেন, জি ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এমটি মাসুম স্যার, আমি 19তম নিবন্ধন কোর্সে ভর্তি হয়েছি আর বিসিএস কোর্সে ভর্তি হয়েছি, এখন কোনটা ফলো করব? দুইটা ফলো করবেন। আচ্ছা, হৃদয় হোসেন, রমজান, আফসানা মিম, জেসমিন আক্তার, মাহমুদা মুন্নি সবাই সালাম জানিয়েছেন, জি ওয়ালাইকুম সালাম। আচ্ছা, প্রথমে জানতে চাচ্ছি আমাকে শোনা যাচ্ছে কিনা। যদি শোনা যাচ্ছে একটু ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, হৃদয় হাসান রমজান লিখেছেন ভালোভাবে শোনা যাচ্ছে। ইরতিস পুরবি লিখেছে শোনা যাচ্ছে। আচ্ছা, আকাশ আলিনা লিখেছেন ক্লিয়ার। আচ্ছা, তো যে কথা বলছিলাম, অর্থাৎ আহ, বাংলাদেশে, আচ্ছা দেখেন, বিসিএস 47তম বিসিএস কিন্তু যেহেতু চাকরির বয়স 32 বছর করা হয়েছে এবং 32 বছর করাতে আপনি বাদেও কিন্তু বাংলাদেশে প্রায় 4 লক্ষ শিক্ষার্থী বিসিএস পরীক্ষা অংশ নিবে। কিন্তু এই 4 লক্ষ শিক্ষার্থীর মধ্যে সবাই কিন্তু প্রিলিমিনারি পাস করবে না, প্রায় 4 লক্ষ শিক্ষার্থীর মধ্যে সবাই কিন্তু ক্যাডার হবে না। এবং আপনি বিশ্বাস করেন, যেহেতু আমরা এই লাইনে শিক্ষকতার জগতে আছি, এই 4 লক্ষের মধ্যে 2.5 লক্ষ শিক্ষার্থী তাদের কোনো ধরনের প্রিপারেশন নাই, আর তারা শুধুমাত্র আবেগে পড়ে বিসিএস পরীক্ষায় অংশ নিবে। এটা জাস্ট শুধুমাত্র অংশ নেওয়ার মতো, এরা কিন্তু মেন প্রতিযোগিতা আসবে না। এবং এর মধ্যে আরো 1 লক্ষ তারা দেখবেন যে মোটামুটি প্রিপারেশন নিয়ে আসছে, এবং বাকি 50,000 দেখা যায় যে খুব একেবারে সিরিয়াস লেখাপড়া করেছে। তবে সিরিয়াস লেখাপড়ার পেছনে করার পেছনে কিন্তু ধরন থাকে। দেখবেন যে একেবারে সকাল থেকে উঠে একদম রাত 11টা পর্যন্ত গাধার মতো শুধু মানে বেগার খাটে। মানে বেগার খাটে বলতে এই অর্থে বোঝালাম যে একদম সে টানা 14 থেকে 15 ঘন্টা লেখাপড়া করে। আজকে হচ্ছে আমার 2024 সালের একদম ডিসেম্বর মাস চলে, তো বলতে গেলে 2024 সাল কিন্তু একদম শেষের দিকে। 2025-এর সূর্য কিন্তু দ্রুত কিন্তু আসলে উঠে যাবে। আর 2025 সাল যেহেতু আপনার চলে এসেছে, এবং আপনি যদি আজকের থেকে 7-8 বছর পেছনে ফিরে যান, এবং আপনি যদি আজকের থেকে 7-8-10 বছর আগের ধারা প্রিপারেশন নেন, তাহলে হচ্ছে আপনার ক্ষেত্রে ওই ঘন্টার হিসাবটা আসবে যে আপনি 14-15 ঘন্টা না পড়লে ক্যাডার হতে পারবেন না, কিংবা আপনি 14-15 ঘন্টা না পড়লে বিসিএস প্রিলিমিনারি টিকতে পারবেন না। এটা হচ্ছে আজকে থেকে 8-10 বছর আগের নিয়ম। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে সমীকরণ, সেটা বর্তমান যে ইকুয়েশন, সেই ইকুয়েশন কিন্তু বলে ভিন্ন কথা। তো বিসিএস এ প্রিলিমিনারি টিকবেন কি টিকবেন না, সেটা নির্ভর করে হচ্ছে আপনি কতটা গুছিয়ে প্রশ্ন নিতে পারছেন। এবং বিসিএস এ কিছু কিছু টপিক আছে, অর্থাৎ 150টার মতো সিক্রেট টপিক আছে। কেউ যদি, আমি বিসিএস এর একদম হিউজ সিলেবাস, সেই হিউজ সিলেবাসের কথা বাদ দিলাম, হিউজ সিলেবাসের কথা বাদ দিয়ে, কারণ আমি বিসিএস এ আমার কাটমার্কটা কিন্তু এসে থাকে 125 থেকে 130, এটা হচ্ছে কাটমার্ক, মানে এই এই ঘরের মধ্যে থেকে থাকে। এবং কোনো কোনো সময় দেখা যায় যে কাটমার্কটা 120, এই 120-এর ঘরও কাটমার্কটা থেকে থাকে। তবে 100, যেহেতু প্রথম ক্লাস, আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, যাতে করে টানা 120টা দিন যেহেতু আপনারা এই কোর্সে ভর্তি হয়েছেন এবং আপনারা এই কোর্সের সকল গাইডলাইন মেনে থাকবেন, এজন্য আসলে প্রথম দিনেই এই কথাগুলো বলে নিচ্ছি। আচ্ছা, তো যেখানে যে কথা বলছিলাম, যে আপনিও লেখাপড়া করছেন, আপনার ফ্রেন্ডও দেখা যায় তিনিও লেখাপড়া করছেন, বা অন্যান্য শিক্ষার্থীরা কিন্তু বিসিএস এর জন্য লেখাপড়া করছে। তবে সবাই যেহেতু বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ হবে না, এবং সবাই কিন্তু ক্যাডার হবে না। তবে বিসিএস প্রিলিমিনারিতে যদি উত্তীর্ণ হতে হয়, আপনাকে সেই ঘন্টা হিসাব বাদ দিয়ে আপনাকে যে 150টা সিক্রেট টপিক আছে, আপনি বিসিএস এর A to Z সিলেবাস যদি একদম, আমি A to Z সিলেবাস বলতে বুঝিয়েছি যে একদম যে কোনো একটা বই কিনে বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে, একদম বই যদি কোনো 450 পৃষ্ঠার বই হয়, বইয়ের 1 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 450 পৃষ্ঠা পর্যন্ত পড়া, এটাকে আসলে আমি বলেছি মানে বুঝিয়েছি যে ফুল সিলেবাস শেষ করা। তো এরকম যদি আপনি প্রতিটা বিষয়ের বাজার থেকে বই কিনে থাকেন, দেখবেন যে বইয়ের পৃষ্ঠা কিন্তু হয়ে যাবে প্রায় 5,000-এর বেশি, প্রায় 5,000 তো কম বললাম, এরও বেশি হতে পারে। তো একজন শিক্ষার্থী কিন্তু কখনোই বিসিএস এর, আমি যদি একটু
আরেকটি ইকুয়েশন করি। তো বিসিএস এর সম্ভাব্য পরীক্ষার সময় কিন্তু দেওয়া হচ্ছে মে মাসে, হয়তোবা মে মাসে হবে না, মানে আমার যেটা আসলে মনে হচ্ছে হয়তোবা জুন মাসে পরীক্ষা হতে পারে। তো জুন মাসে যদি পরীক্ষা হয় এবং হাতে কিন্তু আপনার হাতে থেকে কিন্তু 6 মাস 5 মাস হাতে থাকে মানে পড়ার জন্য। তো 5 মাসে কিন্তু আপনি কখনোই মানে ওই মোটা বইগুলো কিন্তু আপনি A to Z কখনোই শেষ করতে পারবেন না। এবং মানুষের হিউম্যান ক্যাপাসিটি, হিউম্যান ব্রেন কিন্তু অতটা আসলে না যে আপনি খুব সহজেই এই 4000 পৃষ্ঠার বই কিংবা 5000 পৃষ্ঠার বই আপনি মনে রাখতে পারবেন। তো আপনাকে কি করতে হবে, আপনাকে এই 4000 5000 পৃষ্ঠার মধ্যে সকল পৃষ্ঠা কিন্তু আপনার জন্য পড়ার দরকার না, সকল টপিক গুলো কিন্তু আপনার জন্য পড়ার দরকার নেই, কারণ সকল টপিক থেকে কিন্তু বিসিএস এ প্রশ্ন হয় না। তো বিসিএস প্রিপারেশন নিবেন কিভাবে, যে আপনিও প্রিপারেশন নিবেন আর একজন প্রিপারেশন নিবেন, দেখা যায় যে আরেকজন ওই গতানুগতিক আগের ধারা 14 থেকে 15 ঘন্টা পড়ছেন এবং তিনি ওই বইয়ের 1 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে একদম টানা মানে যেটা আসে সেটাও পড়ছে, যেটা আসে না সেটা আরো বেশি করে পড়ছে জাস্ট। এবং আপনি এবং এই বিষয়গুলো ফলো করার কারণে তিনি কিন্তু পরিশ্রম করছেন, দিন শেষে তার ফলাফল কিন্তু শূন্য। আপনি যতই বলেন না কেন, আমি বিসিএস এর জন্য অনেক পড়েছি, আপনি নিজেও আপনার পড়া নিয়ে স্যাটিসফাইড, কিন্তু দিন শেষে যদি আপনি প্রিলিমিনারি পাস করতে না পারেন, দিন শেষে যদি আপনি প্রিলিমিনারি প্রশ্ন সলভ করতে না পারেন, আপনি আসলে যতই পড়েন না কেন, আপনি যতই স্যাটিসফাইড হন না কেন, যখন বিসিএস পরীক্ষার রেজাল্টটা দিবে এবং রেজাল্টে যখন আপনার নাম আসবে না, তখন কিন্তু আশেপাশের মানুষ কিন্তু শুনবে না যে আপনি কত ঘন্টা লেখাপড়া করেছিলেন। অর্থাৎ মানে সফলতার গল্প কিন্তু সবাই শুনতেছে আপনি যখন ক্যাডার হবেন, কিংবা আপনি যখন বলতে পারবেন যে আমি একটা বিসিএস ক্যাডার পেয়েছি, তখন কিন্তু আপনার চারপাশে আশেপাশের মানুষগুলো কিন্তু আপনার সফলতার গল্প শোনার জন্য আসবে। ভাই আপনি কিভাবে ক্যাডার হলেন, ভাই বড় ভাই আমার কিছু উপদেশ দেন, ভাই আমিও সামনে বিসিএস দেব, এরকম কিন্তু অনেক অনেক আশেপাশে অনেকে কিন্তু আপনার সামনে ভিড় করবে। তবে যদি আপনি বিসিএস পরীক্ষা ফেল করেন, প্রিলিমিনারি যদি ফেল করেন, আপনি যদি পরিশ্রম করা সত্ত্বেও ফেল করেন, মানুষ কিন্তু কখনোই আপনাকে জানতে আসবে না যে ভাই আপনি প্রিলিমিনারি ফেল করলেন কেন। অ্যাটলিস্ট মানে বাংলাদেশের মানুষ হচ্ছে আমরা এরকম যে খারাপ সময় কিন্তু কাউকে পাশে পাওয়া যায় না, খারাপ সময় কিন্তু কাউকে পাশে পাওয়া যায় না, তবে ভালো সময় কিন্তু অনেক অনেক আসলে কোকিল দেখা যায়। তো যে কথা বলছিলাম, আপনার লক্ষ্য হবে যে আগের ধারা 14 থেকে 15 ঘন্টা না, আপনাকে পড়তে হবে হচ্ছে মাত্র 8 ঘন্টা। আর যদি আমাদের যে প্ল্যান মাফিক লেখাপড়া হবে, স্টাডি হবে, আপনি যদি 8 ঘন্টা লেখাপড়া করতে পারেন, আমরা যা দিব এই বিষয়গুলো আপনাকে পড়তে হবে, আমাদের ক্লাসগুলো নিয়মিত করতে হবে। আর আমাদের ক্লাসের সময়সূচি কিন্তু ফিক্সড করা হয়েছে, মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিন আমাদের 6টা ক্লাস হবে। তো প্রথম ক্লাস হবে হচ্ছে আমাদের এই টাইমে, অর্থাৎ রাত 6টা 45 মিনিট হচ্ছে প্রথম ক্লাস হবে, এবং দ্বিতীয় ক্লাস হবে হচ্ছে রাত 10টা। আজকে কিন্তু আমার 2টা ক্লাস আছে, আগামীকালও 2টা ক্লাস আছে, মঙ্গল বুধ বৃহস্পতি মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিন হচ্ছে টোটাল 6টা ক্লাস হবে, এবং শুক্রবার হচ্ছে একটা ক্লাস, অর্থাৎ সপ্তাহে হচ্ছে 7টা ক্লাস হবে। তো ক্লাসগুলো করার পর আপনার আপনার অবশ্যই আপনার যে কাজটা করতে হবে এবং যে কাজটা না করার কারণে আপনার বেশি সাফার করে সে কথা একটু বলে দিচ্ছি। সাপোজ আজকের ক্লাস টপিক হচ্ছে কারক ও বিভক্তি। তো আপনি ক্লাসটা করার পরে দেখা গেল যে আপনি খুব সুন্দরভাবে বুঝলেন, তো বাসায় থেকে আপনার কাজ হবে আজকে যে কারকের উপর ক্লাসটা হবে, আমাদের কিন্তু এই সকল ক্লাস রেকর্ড থাকবে। তো কেউ যদি কোনো কারণে কোনো ক্লাস মিস করে থাকেন, তিনি কিন্তু আবারও ক্লাসটা করতে পারবেন। তো আপনার কাজ হবে কি, রিভিশন দিয়ে আপনি যত বেশি রিভিশন দিবেন, সাপোজ আপনি আজকের ক্লাসটা বুঝলেন কিন্তু এই ক্লাসটা আপনি 7 দিন বা 10 দিন বা 15-20 দিন পরে আপনি রিভিশন দিলেন না, আপনি কিন্তু এই বিষয়গুলো ভুলে যাবেন। কারণ মানুষের হিউম্যান ক্যাপাসিটি যে সকল কিছু আপনি মনে করতে পারবেন এরকম কিন্তু ক্যাপাসিটি মানুষের কিন্তু সবার মধ্যে আসলে থাকে না। তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনি একটা ক্লাস করার পরে ওই ক্লাসটা থেকে গুরুত্বপূর্ণ নোট অবশ্যই বাসায় নিজে নিজে করবেন, এবং নোট করা অভ্যাস করতে হবে। আপনি যখন একটা বিষয় সচক্ষে দেখবেন এবং আরেকটা বিষয় আপনি যখন ওই বিষয়টাকে নিজে হাতে কলমে আসলে নোট করে রাখবেন, তখন কিন্তু আপনার ওই পড়াটা কিন্তু আরো বেশি পাকাপোক্ত হবে। আপনি দেখবেন যারা আসলে রান্না বান্না করতে পারেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তো যারা রান্না বান্না করতে পারেন না তাদের উদ্দেশ্যে বলি, আপনি যখন কোনো একটা বিষয় আপনি যখন কোনো একটা খাবার নিজে রান্না করবেন, নিজ হাতে রান্না করবেন, সেই খাবারটা যদি আলু ভর্তা কিংবা ডালও হয়, আপনি যে তৃপ্তিটা পাবেন, আপনি অন্যের হাতে রান্না করা কাচ্চি বিরিয়ানিতেও কিন্তু ওই তৃপ্তিটা আসলে পাবেন না। কারণ কেন পাবেন না, কারণ আপনি এতক্ষণ ধরে পরিশ্রম করেছেন, রান্নার পেছনে সময় দিয়েছেন, আপনার নিজের একটা আলাদা যত্ন আছে, সেই যত্নের মধ্য দিয়ে আপনি আসলে আপনি রান্না করেছেন, এবং নিজের হাতের রান্নার কিন্তু একটা আলাদা তৃপ্তি, সেটা কিন্তু কাচ্চি বিরিয়ানি তো পাওয়া যায় না। তো সে কথা বলছিলাম, সেই লেখাপড়ার ক্ষেত্রেও সেম।
তো আপনিও চেষ্টা করবেন যে যতটা নিজে নিজে যতটা নোট করে পড়া যায় সেটা সবচেয়ে আপনার জন্য বেটার হবে, কারণ আপনার নোট আর আরেকজনের নোট থেকে কিন্তু অনেক ইউনিক হবে। ঢাকা ইউনিভার্সিটি, আমাদের ইউনিভার্সিটি থেকে যারা ক্যাডার হয়েছেন, তো আমি বেশিরভাগ যাদের কাছে শুনেছি, আর তারা বেশিরভাগ কিন্তু নিজেরা নোট করে পড়তেন। তো এরা যারা আসলে ক্যাডার হয় তাদের কিন্তু এটা 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 কখনো সিক্রেট কথা তারা কিন্তু বলে না। তারা কিন্তু কয়েকটা বই পড়ে নিজেরা নোট করে রাখে, এবং নোট করার মাধ্যমে তারা কিন্তু ওই বিষয়গুলো বারবার পড়ে। এবং দেখা যায় যে আপনি বিসিএস লিখিত পরীক্ষায় আপনাকে একটা কম্পোজিশন লিখতে বলা হলো, সাপোজ ট্রাফিক জ্যাম নিয়ে একটা কম্পোজিশন আপনাকে লিখতে বলা হলো। তো কম্পোজিশন ট্রাফিক জ্যামের যে উপরে কোনো কম্পোজিশন বা প্যারাগ্রাফ কিন্তু বইয়ে থেকে থাকে। তো আপনি কোনো বই থেকে হুবই লিখলেন, সাপোজ 10টা শিক্ষার্থী আছে, 10টা শিক্ষার্থী দেখা গেল 10টার মধ্যে 8জন শিক্ষার্থী ওই ট্রাফিক জ্যাম কোনো একটা বই থেকে হুবই লিখলেন। কোনো একটা বই থেকে হুবই লেখার কারণে আপনি সাপোজ ওই ট্রাফিক জ্যামের প্রশ্ন যদি 10 মার্কস থেকে থাকে, ওই হুবই লেখার কারণে যেহেতু সবাই একটা বই থেকে পড়েছে, একটা বই থেকে লিখেছে, ওই লেখাটা সেম হওয়ার কারণ দেখা যাচ্ছে আপনি 10-এর মধ্যে 6 পাচ্ছেন, 10-এর মধ্যে 5 পাচ্ছেন। ঠিক একইভাবে দেখা যায় ওই ট্রাফিক জ্যাম অর্থাৎ একদম সেম বিষয় আর একজন লিখেছে, এবং সেই সেই বিষয়টা তিনি নোট করে পড়েছিলেন, এবং তার লেখাটা আপনার থেকে ইউনিক হয়েছে, দেখা গেল সেখানে আপনি পেয়েছেন 5, সেখানে এক্সামিনার তাকে 10-এর মধ্যে 8 দিয়েছে। তো প্রতিটা বিষয় যদি সে আপনার থেকে এরকম 2-3 মার্কস এগিয়ে থাকে, ক্যাডার কিন্তু সেই পাবে, ক্যাডার কিন্তু আপনি পাবেন না, কারণ আপনার মধ্যে সেই আসলে ইউনিকনেসটা নাই। তো যে কথা বলছিলাম, কারণ প্রথম ক্লাস আপনাকে কিছু কথাবার্তা বলবো, যে কথাবার্তাগুলো শুধুমাত্র পড়লে হবে না, এবং পড়াটা না যতটা, আচ্ছা, পড়াটা না যত না আসলে গুরুত্বপূর্ণ, তার থেকে আসলে পড়ায় মনোযোগ ধরে রাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে প্রথম ক্লাস, আজকে আপনি প্রথম ক্লাস নিয়ে মনোযোগ সহকারে করলেন, দ্বিতীয় ক্লাসও করলেন। তো এই প্রথম সপ্তাহটা আপনি মনোযোগ সহকারে করলেন, কিন্তু এক সপ্তাহ যাওয়ার পরে আপনি যখন ক্লাসের মধ্যে আপনি আগের মতো অর্থাৎ প্রথমকার দিকের মতো আপনি যখন মনোনিবেশ আনতে পারবেন না, তখন কিন্তু আপনি কিন্তু লাইন থেকে মানে বিচ্যুত হয়ে যাবেন। তো আপনাদের কিছু কিছু কথা এর জন্য বলে দিচ্ছি প্রথম ক্লাসে, যাতে করে আগামী 120টা দিন আজকে আপনি যে কনসেন্ট্রেশন, যে মনোযোগ সহকারে পড়াটা শুরু করেছেন, এটা কিন্তু আপনাকে ধরে রাখতে হবে, কারণ স্বাধীনতা অর্জন করা থেকে রক্ষা করা কঠিন, তেমনি ভাবে কিন্তু বিসিএস এর কোচিং এ ভর্তি হওয়া অপেক্ষা কোচিং এর পড়া কমপ্লিট করা কিন্তু তার থেকে বেশি কঠিন। তো আপনাকে কিন্তু অবশ্যই এই বিষয়গুলো মনে রাখতে হবে। আচ্ছা, তো আজকে যেহেতু প্রথম ক্লাস আমি আলোচনা করবো হচ্ছে কারক বিভক্তি সম্পর্কে। প্রথম ক্লাস হবে হচ্ছে আমাদের কারক বিভক্তি সম্পর্কে। আচ্ছা, অলরেডি কিন্তু আমাদের 60 জন শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছেন। আচ্ছা, কাইন্ডলি ক্লাস টাইমের একটা রুটিন দিবেন, তাহলে আমাদের ইনশাল্লাহ জবের পাশাপাশি ক্লাসগুলো করা পসিবল হবে। আচ্ছা, আপনার ক্লাসের পাশাপাশি দেখেন, ক্লাসটা একটু বলে দিচ্ছি আপনাদের। আচ্ছা, আমরা একটা ক্লাস রুটিন দিয়ে দেবো। ক্লাস রুটিন দেখবেন যে ক্লাস 1, ক্লাস 2 এভাবে আমাদের রুটিনে সাজানো আছে। তো আমাদের ক্লাস 1, ক্লাস 2 আমাদের যে রুটিনটা আমরা দিয়ে দিব পিডিএফ আকার আজকে দিয়ে দিব আমাদের এই কোর্স শেষে। তো সেখানে দিবেন ক্লাস 1, ক্লাস 2 এভাবে কিন্তু সাজানো আছে। তো মনে রাখবেন আপনাদের ক্লাস সময়সূচি হচ্ছে মঙ্গল, বুধ এবং বৃহস্পতি, মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্র এই 4 দিন হচ্ছে আপনাদের হচ্ছে ক্লাস টাইম হচ্ছে এই 4 দিন। এবং মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার 3 দিনে ক্লাস থাকবে 2টা করে। প্রথম ক্লাস শুরু হবে রাত 6টা 45, প্রথম ক্লাস শুরু হবে হচ্ছে রাত 6টা 45, এবং দ্বিতীয় ক্লাস শুরু হবে হচ্ছে রাত 10টায়। এটা হচ্ছে আমাদের এই মঙ্গল, বুধ, বৃহস্পতিবার রুটিন। এবং যে শুক্রবার একটা দিন থাকে, শুক্রবার হচ্ছে আমাদের একটা ক্লাস হবে। শুক্রবার একটা ক্লাস আমাদের অনুষ্ঠিত হবে হচ্ছে রাত 10টায়। শুক্রবার অনুষ্ঠিত হবে হচ্ছে রাত 10টায়। তো আমাদের সপ্তাহে কিন্তু আমরা 4 দিন ক্লাস দিচ্ছি, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, শুক্রবার। এই 4 দিনে আমরা একদম 7টা ক্লাস কিন্তু আমরা প্রতি সপ্তাহে কমপ্লিট করব। এবং আমাদের ক্লাসগুলো হচ্ছে যে সিকোয়েন্স, আমাদের রুটিনটা দেওয়া হবে, সেই রুটিনে ক্লাস 1 টু এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমাদের ক্লাসগুলো হবে। যেমন আজকের ক্লাস 1 হচ্ছে কারক বিভক্তির উপরে, আজকের ক্লাস নাম্বার 2 হচ্ছে টেন্সের উপরে, আগামীকাল ক্লাস 3 হচ্ছে গণিতের উপর হবে। আমাদের গেস্ট টিচার কিন্তু তিনি গণিতের উপর ক্লাস নেবেন। তো আশা রাখি যে আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখনই চলে যাবো হচ্ছে আমাদের মেইন যে ক্লাস, অর্থাৎ আজকের ক্লাসে আমরা কারক বিভক্তি এই টপিকটা কিন্তু একদম শেষ করে ফেলবো। চলে যাচ্ছি হচ্ছে আজকের ক্লাসে। চলে যাচ্ছি হচ্ছে আজকের ক্লাসে। আচ্ছা, বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন, নাকি একটু জুম করব?
আচ্ছা, আমরা শুরু করবো হচ্ছে কারক বিভক্তি দিয়ে। আজকে শুরু করবো কারক বিভক্তি দিয়ে। আচ্ছা, আর্মিন লিখেছেন ক্লিয়ার। সবাই ক্লাস টাইমে, সবাই ক্লাস যখন আমি প্রশ্ন করবো তখন সবাই একটু রেসপন্স করবেন, এবং ক্লাসটা এমন ভাবে করবেন যাতে করে একটা ক্লাসে আপনাদের কারক বিভক্তি কমপ্লিট হয়ে যায় ইনশাআল্লাহ। আচ্ছা, তো প্রথমে জানবো হচ্ছে আসলে কারক নিয়ে, অর্থাৎ কারক মূলত কাকে বলে। আচ্ছা, কারক মানে হচ্ছে বাক্যের ভেতরে দুইটা পদ থাকে, একটা হচ্ছে নামপদ এবং একটা হচ্ছে ক্রিয়াপদ। বাক্যের মধ্যে দুইটা পদ থাকে, একটা হচ্ছে নামপদ এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে ক্রিয়াপদ। এবং বাক্যের মধ্যে এই নামপদ, নামপদ মানে যদি বলি ইংলিশে আরো সহজ করে, সে নামপদ মানে হচ্ছে সাবজেক্ট এবং ক্রিয়াপদ মানে হচ্ছে ভার্ব। অর্থাৎ বাক্যের যে সাবজেক্ট কিংবা নামপদ এবং বাক্যের যে ক্রিয়াপদ, অর্থাৎ বাক্যের সাবজেক্ট এবং ভার্ব, কিংবা বাংলা যদি বলি বাক্যের নামপদ এবং ক্রিয়াপদের সাথে যে সম্পর্ক বিদ্যমান, সে সম্পর্ক কিন্তু মূলত কারক বলে অভিহিত করা হয়। দেখেন, বাক্যের ভেতর নামপদ ও ক্রিয়াপদের সম্পর্ককে মূলত কারক বলে অভিহিত করা হয়ে থাকে। আচ্ছা, আর একটু আমি জুম করছি, আমি আর একটু জুম করি যাতে করে আপনাদের সুবিধা হয়। দেখেন, আপনার জন্য আর একটু জুম করি। দেখেন, তাহলে দেখেন, বাক্যের মধ্যে নামপদ ও ক্রিয়াপদের সম্পর্ককে মূলত কারক বলে অভিহিত করা। আচ্ছা, দেখেন, আমরা একটা উদাহরণ যদি দেখি, নতুন চাকরিতে বেকার ভাই বোনের স্বপ্ন পূরণ হয়। তো যারা আপনার বেকার ভাই বোন রয়েছে, যখন আপনারা নতুন চাকরি পাবেন, সেই নতুন চাকরিতে কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ হবে। তো এখানে দেখেন, এখানে যে নতুন চাকরি রয়েছে, এই নতুন চাকরি কিন্তু এই বাক্যের মধ্যে নতুন চাকরি কি, নতুন চাকরি হচ্ছে বাক্যের মধ্যে নামপদ বা সাবজেক্ট। এবং এই বাক্যের মধ্যে যে পূরণ হওয়া রয়েছে, অর্থাৎ যার ইংরেজি হচ্ছে ফুলফিল, সে পূরণ হওয়া কি, পূরণ হওয়া হচ্ছে বাক্যের মধ্যে ভার্ব বা ক্রিয়াপদ। অর্থাৎ এই যে নতুন চাকরি, এই বাক্যের মধ্যে নতুন চাকরি হচ্ছে সাবজেক্ট বা নামপদ, এবং পূরণ হওয়া যে ভার্ব বা ক্রিয়া, এই নামপদ ও ক্রিয়াপদের মধ্যকার যে সম্পর্কটাকে মূলত কারক বলে অভিহিত করা। এবং কারকের সাথে আমাদের আরেকটা বিষয় পড়তে হবে, এই কারকের সাথে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে বিভক্তি। বিভক্তি ছাড়া কিন্তু কারক নির্ণয় করতে পারবে না। কারক বিভক্তি দুটা কিন্তু একসাথে পরীক্ষা এসে থাকে। আচ্ছা, আমরা দেখবো বিভক্তি মানে কি। এবার আমরা দেখবো হচ্ছে বিভক্তি মানে কি। দেখেন, বিভক্তি মানে কি। আচ্ছা, বাক্যের ভেতরে একটি শব্দের সাথে আরেকটি শব্দের অন্বয় বা সম্পর্ক সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাকে হচ্ছে বিভক্তি বলে। অর্থাৎ বিভক্তির কাজই হচ্ছে বাক্যের সাথে আসলে কিছু কিছু বিষয় যুক্ত হয়ে সে বাক্যটাকে মিনিংফুল করে তোলে। এবং বিভক্তির কাজই হচ্ছে বাক্যের মতো অন্যয় বা সম্পর্ক, যার মূল কাজ হচ্ছে বাক্যটাকে অর্থবোধক করে তোলা। তো আমরা এখনই কিন্তু এটা যুক্ত হয়ে এটা আমরা চিনবো। আচ্ছা, তো আমরা এই সংজ্ঞাটাকে চেনার আগে আমরা জেনে রাখতে চাই যে, জেনে আসবো যে বিভক্তি আসলে মূলত কত প্রকার। তো বিভক্তি মূলত 7 প্রকার। বিভক্তি হচ্ছে 7 প্রকার। বিভক্তি 7 প্রকার। তো আমরা কিন্তু চার্টের মাধ্যমে 7 প্রকার বিভক্তি দেখছি। দেখেন, প্রথমা বিভক্তি কোনটি? প্রথমা বিভক্তি শূন্য, অর্থাৎ যখন কোনো বিভক্তি থাকবে না তখন সেটাকে প্রথমা বিভক্তি বলে। দ্বিতীয় বিভক্তি কি? দ্বিতীয় বিভক্তি হবে হচ্ছে কে রে। এই কে রে দুইটা শব্দ হচ্ছে দ্বিতীয় বিভক্তি। আচ্ছা, তৃতীয় বিভক্তি কোনটি? তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। দ্বারা, দিয়া, কর্তৃক তিনটা হচ্ছে স্যার, ক্লাস টাইম যদি 1 আওয়ার হয় তাহলে খুব ভালোই হয়, মনোযোগ ধরে রাখতে সুবিধা হয়। আমাদের ক্লাস টাইম সর্বোচ্চ 1.5 ঘন্টার বেশি হবে না, যতটুকু লাগে একটা ক্লাস শেষ করে ততটুকু আমরা ক্লাস নিব। আচ্ছা, তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। চতুর্থ বিভক্তি দেখেন, চতুর্থ বিভক্তি হচ্ছে কে রে। কে রে, অর্থাৎ দেখেন এখানেও কিন্তু দ্বিতীয় বিভক্তির সময় কিন্তু আমাদের কে রে রয়েছে, চতুর্থ বিভক্তি কিন্তু কে রয়েছে। তবে পার্থক্যটা কি, এই কে রেটা যখন আসলে দান অর্থে বোঝাবে, তখন দান অর্থে বোঝানোর খাতিরে সেক্ষেত্রে কিন্তু সেটি হয়ে যাবে চতুর্থ বিভক্তি। এবং এই কে রে যখন নর্মাল অর্থে বোঝাবে, অর্থাৎ এই দান বাদে যে কোনো সাধারণ বা নর্মাল অর্থে বোঝাবে, তখন কিন্তু সেটা হবে দ্বিতীয় বিভক্তি হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন পঞ্চম বিভক্তি কি। পঞ্চম বিভক্তি হচ্ছে হতে, থেকে, চেয়ে। অর্থাৎ যদি কোনো বাক্যে কারকের সাথে হতে, থেকে, চেয়ে থাকে তখন সেটি হয়ে যাবে পঞ্চমী বিভক্তি। আচ্ছা, ষষ্ঠী বিভক্তি কি। ষষ্ঠী বিভক্তি হচ্ছে দুইটা, সেটা হচ্ছে র এবং এর, এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। এবং সর্বশেষ যদি আসি সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তিতে, আচ্ছা স্যার, এই ক্লাসের কি পিডিএফ দেওয়া হবে? হ্যাঁ, সপ্তমী বিভক্তিতে যদি আসি, সপ্তমী বিভক্তি কোনটা? সপ্তমী বিভক্তি আছে 3টা, এ, অন্তিস্থ, অতে, এই 3টা হচ্ছে সপ্তমী বিভক্তি। এবং আপনি যদি কোনো বাক্যের মধ্যে আমরা যে বিভক্তিগুলো দেখলাম, অর্থাৎ প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, আপনি যদি কোনো বাক্যের মধ্যে বিভক্তি না আনেন, সেই বাক্যটা কিন্তু কোনোভাবে শব্দের যে অন্যয়, অর্থাৎ শব্দ অন্যয়, আমরা যে একটু আগে বিভক্তির সংজ্ঞা দেখলাম, সেখানে কিন্তু অন্যয় শব্দটা পেয়েছি। অন্যয় মানে হচ্ছে
সম্পর্ক। আপনি যদি কোনো বাক্যের মধ্যে বিভক্তি না আনেন, বিভক্তি বাদ দিয়ে দেন, শব্দের মধ্যে যে অন্য শব্দের মধ্যে সম্পর্ক কিন্তু হবে না, এবং শব্দের মধ্যে অন্যয় বা সম্পর্ক না হলে কি হবে, না হলে হচ্ছে বাক্যটাও মিনিংফুল হবে না। দেখেন বাক্যটা কেন মিনিংফুল হয় না, আমরা যদি একটু উদাহরণ লক্ষ্য করি আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবো। আচ্ছা দেখেন, আমরা প্রথমে যে আমরা কারকে প্রথমের যে বাক্যটাকে দেখেছিলাম সেই বাক্যটা দিয়ে আমরা এক্সাম্পল দিব। দেখেন, আমরা যদি বিভক্তি যুক্ত বাক্য, আমরা দুইটা বিষয় এখানে দেখাবো। একটা হচ্ছে বিভক্তিহীন বাক্য, যে বাক্যের মধ্যে কোনো ধরনের বিভক্তি নাই, এবং আরেকটা বাক্য দেখাবো যে বাক্যের মধ্যে বিভক্তি রয়েছে। আচ্ছা দেখেন, আমরা প্রথমেই বিভক্তি যুক্ত বাক্যে দেখি। দেখেন, নতুন চাকরিতে বেকার ভাই বোনের স্বপ্ন পূরণ হয়। আমাদের এই সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করুন, নতুন চাকরিতে বেকার ভাই বোনের স্বপ্ন পূরণ হয়। আচ্ছা দেখেন, এখানে নতুন চাকরিতে, এই শব্দটা খেয়াল করুন, এখানে নতুন চাকরি, এখানে কিন্তু নতুন চাকরিতে, দেখেন চাকরির সাথে কিন্তু একটা তে রয়েছে। তে আমরা কিন্তু একটু আগে চার্টে জেনেছি, তে কোন বিভক্তি, তে হচ্ছে সপ্তমী বিভক্তি, তে হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা বিভক্তি একটা পেয়েছি, সেটা হচ্ছে সপ্তমী বিভক্তি। আচ্ছা দেখেন, এবার আসেন ভাই বোনের। আচ্ছা এখানে যদি আমরা বোনের শব্দটা দেখি, এখানে যদি বোনের সাথে এর বিভক্তি, বোনের সাথে এর বিভক্তি যুক্ত, এর কি, এর হচ্ছে একটা বিভক্তি, বোনের সাথে এর বিভক্তি যুক্ত, এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি, এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি। বোনের সাথে এর এর বিভক্তি যুক্ত হয়ে এটা কিন্তু হয়েছে বোনের। তাহলে আমরা কিন্তু পেলাম যে এই বাক্যের মধ্যে দুইটা বিভক্তি আছে, একটা হচ্ছে তে বিভক্তি সপ্তমী বিভক্তি, আর একটা হচ্ছে ষষ্ঠী এর বিভক্তি। তাহলে দেখেন, নতুন চাকরিতে বেকার ভাই বোনের স্বপ্ন পূরণ হয়, এটা কি আছে, এটা হচ্ছে বিভক্তি যুক্ত বাক্য, অর্থাৎ এই বাক্যের মধ্যে বিভক্তি আছে। আমি এই সেম বাক্যটাকে যদি আমাদের এই তে বিভক্তি এবং আমাদের এই এর বিভক্তি, এই দুইটা বিভক্তি বাদে যদি আমরা বাক্যটা লিখি, তাহলে দেখেন কি হয়। আমরা যদি এই দুইটা বিভক্তি বাদে যদি বাক্যটা লিখি, তাহলে কিন্তু বাক্যটা আসে নতুন চাকরি বেকার ভাই বোন স্বপ্ন পূরণ হয়। তাহলে কি বাক্যটা অর্থবোধক হলো? দেখেন, নতুন চাকরি বেকার ভাই বোন স্বপ্ন পূরণ হয়, বাক্যটা কি অর্থবোধক হলো? বাক্যটা কিন্তু অর্থবোধক হয় নাই। আপনি যখনই এই নতুন চাকরির সাথে একটা তে দিবেন, নতুন চাকরিতে বেকার ভাই বোনের সাথে একটা এর দিবেন, অর্থাৎ নতুন চাকরিতে বেকার ভাই বোনের স্বপ্ন পূরণ হয়, তখনই কিন্তু সেটা বিভক্তির সাহায্যে তখনই কিন্তু সেই বাক্যটা মিনিংফুল বা অর্থবোধক হয়। এবং এটা হচ্ছে বিভক্তির কাজ, যে বাক্যটাকে অর্থবোধক বা মিনিংফুল করে করে তোলা। তো এই হচ্ছে আমাদের এই বিভক্তি যুক্ত বাক্য। বিভক্তিহীন বাক্যের মাধ্যমে আমরা কিন্তু সহজে বিভক্তির সংজ্ঞাটা জেনে ফেললাম। আচ্ছা, তো আপনার এবার বলবেন যে কারক বিভক্তির যে বেসিক কনসেপ্ট, অর্থাৎ কারক কি, বিভক্তি কি, বা বিভক্তি কত প্রকার, এই বিষয়গুলো ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু ঝটপট কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। সবাই একটু ঝটপট কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, ফারগুন আহমেদ লিখেছেন ক্লিয়ার, ফারহানা সুমি, মারিয়া হোসেন আহমেদ সুমন লিখেছেন ক্লিয়ার, রেহেনা পারভিন, লিজা, তাবাসসুম তাসনিম। এবং আরেকটা বলছি যে আপনারা কিন্তু ভয় সংকোচ রাখা যাবে না। আপনারা যে কোনো প্রয়োজন, যে কোনো সমস্যার কথা কিন্তু আমাদের বলতে হবে। ডাক্তার এবং শিক্ষক দুই জায়গায় কিন্তু কোনো ধরনের সমস্যার কথা লুকাতে হয় না, কারণ লুকালে কিন্তু আপনার সমস্যাটা কখনো বের হবে না। আচ্ছা, এবং যদি আপনি বুঝতে নাও পারেন তাও আপনি বলবেন যে আমি বুঝিনি, প্রয়োজন মধ্যে আপনাকে আমি একবারের জায়গায় দুইবার ইনশাল্লাহ বোঝাবো। আচ্ছা, সবাই যেহেতু লিখছেন ক্লিয়ার, তাহলে আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী টপিক। আমি চলে যাচ্ছি আমরা পরবর্তী টপিক। আচ্ছা, আমরা ক্লাসটা শেষে এই টপিকটা পিডিএফ আমরা সিক্রেট গ্রুপে, আমাদের এই সিক্রেট গ্রুপে ইনশাআল্লাহ আমরা আপলোড করে দিব, যাতে করে আপনাদের পড়তে কোনো সমস্যা না হয়। আচ্ছা, এই গেল হচ্ছে বিভক্তি, হচ্ছে কারক বিভক্তি চলে গেল। আচ্ছা আচ্ছা, এবার দেখেন কারকের প্রকারভেদ আমরা দেখবো যে কারক কত প্রকার, দেখবো এবার কারক কত প্রকার। তাহলে দেখেন, কারক হচ্ছে মূলত 6 প্রকার। প্রথমটা হচ্ছে কর্তৃকারক, 2 নাম্বার করণ কারক, 3 নাম্বার অপাদান কারক, 4 নাম্বার হচ্ছে কর্মকারক, আচ্ছা 5 সম্প্রদান কারক, এবং 6 নাম্বার হচ্ছে অধিকারণ কারক। তো আমাদের মূল কারক হচ্ছে 6 প্রকার। তবে বাংলা নবম দশম শ্রেণী যে নতুন বই আছে, সে নতুন বইয়ে আমাদের এই সম্প্রদান কারকের পরিবর্তে সেখানে সম্বন্ধ কারক যুক্ত আছে। তো এটা কিন্তু যে কোচিং সেন্টার ক্লাসগুলো নেওয়া হয়, তারা সেই কোচিং সেন্টারের বেশিরভাগ শিক্ষক কিন্তু জানেন না যে বর্তমানে কিন্তু আপডেট আমাদের বইটা করা হয়েছে, মানে নবম দশম শ্রেণী বইটা কিন্তু আপডেট করা হয়েছে, এবং সেখান থেকে কিন্তু আপডেট প্রশ্ন বিসিএস বা চাকরি পরীক্ষা এসে থাকে। তো আমাদের সকল নোট কিন্তু আপডেট করা একদম বর্তমানে যা যা আসে পরীক্ষা সিলেবাস, আমাদের সে অনুযায়ী কিন্তু আমাদের
সকল নোটগুলো করা হয়েছে, সকল ক্লাসগুলো এভাবেই করা হয়েছে। আচ্ছা, এবার আমরা অর্থাৎ কারক যে আমরা মূল প্রকার অর্থাৎ কারক যে মূল 6 প্রকার, সেই 6 প্রকার সেই 6টি কারক বের করা, 6টি কারক বের করার 6টি ম্যাজিক সূত্র আছে, 6টি ম্যাজিক সূত্র আছে। আমরা যে কোনো লেখাপড়া কি করবো, যে কোনো লেখাপড়াকে অত্যন্ত সহজভাবে পড়বো, যাতে করে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। তো আজকের ক্লাসে আমরা 6টি কারক বের করার 6টি ম্যাজিক সূত্র জানবো। সেই ম্যাজিক সূত্রের মাধ্যমে আপনার কাছে যে কোনো কারক দিক না কেন, আপনি আজকে ক্লাস করার পরে আপনি যে কোনো কারক আপনি সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা চলে যাবো হচ্ছে সেই 6টি কারকের নির্ণয়ের ম্যাজিক সূত্রতে। আচ্ছা, প্রথমে আমরা যাবো হচ্ছে কারক নির্ণয়ের ম্যাজিক সূত্র 1। প্রথমে আমরা প্রবেশ করবো হচ্ছে কারক নির্ণয় ম্যাজিক সূত্র 1 এ প্রবেশ করবো ইনশাআল্লাহ। দেখেন, কারক নির্ণয়ের ম্যাজিক সূত্র হচ্ছে 1 নাম্বার কারক হচ্ছে কর্তৃকারক। আচ্ছা, কর্তৃকারক তখন আপনি পাবেন আপনি যখন বাক্যের ক্রিয়াকে, মনে রাখবেন আমাদের কাজ হবে দুইটা। আমাদের প্রথম কাজ হবে বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করা। আপনি যে কোনো কারককে নির্ণয় করতে যান না কেন, আপনার প্রথম কাজ হবে হচ্ছে বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করা। তো আপনি কি প্রশ্ন করবেন? দেখেন, আপনি যখন কোনো বাক্যের ক্রিয়াকে কে অথবা কারা দ্বারা, আপনি যখন কোনো বাক্যের ক্রিয়াকে কে এবং কারা দ্বারা প্রশ্ন করবেন, এবং কে এবং কারা দ্বারা প্রশ্ন করলে হবে না, আপনি যখন প্রশ্ন করে উত্তরটা পাবেন, আপনি যখন প্রশ্ন করে উত্তরটা পাবেন, সে উত্তরটা কিন্তু হবে সেই কারক। তো দেখেন, আমি যদি এইখানে অর্থাৎ কর্তৃকারক বের করার ম্যাজিক সূত্র হচ্ছে, আমি যদি বাক্যের ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করি এবং যদি আমি সে উত্তরটা পাই, সেটি কিন্তু হয়ে যাবে কর্তৃকারক। আচ্ছা দেখেন, আমরা প্রথমেই যে এক্সাম্পলটা দেখবো সেটা এসেছিল মন্ত্রী পরিষদ বিভাগ 2023 সালের, মানে রিসেন্ট একটা এক্সামে। অর্থাৎ দেখেন, বুলবুলিতে ধান খেয়েছে। আচ্ছা, প্রথম নাম্বার এক্সাম্পলে বুলবুলিতে ধান খেয়েছে। এখানে ধান খাওয়াটা কি? এখানে ধান খাওয়াটা হচ্ছে বাক্যের মধ্যে ক্রিয়া। এই ক্রিয়াকে যদি প্রশ্ন করি কে দ্বারা, যে কে ধান খেয়েছে, অর্থাৎ এখানে আমি কে দ্বারা প্রশ্ন করলে উত্তর কি আসে? উত্তর আসে হচ্ছে বুলবুলিতে ধান খেয়েছে। দেখেন, বুলবুলির সাথে কি একটা তে আছে, অর্থাৎ তে কি? তে হচ্ছে একটা বিভক্তি, এবং তে কোন বিভক্তি? তে হচ্ছে সপ্তমী বিভক্তি। এভাবে তাহলে আমাদের উত্তরটা কি হবে? আমাদের উত্তরটা হবে কর্তৃকারকে সপ্তমী, অর্থাৎ বুলবুলিতে কর্তৃকারকে সপ্তমী। আচ্ছা, এবার দেখেন, আমরা যদি 2 নাম্বার এক্সাম্পলে যাই। আচ্ছা, 2 নাম্বার এক্সাম্পল স্কিপ করি, এটা আমাদের একটু ভুল আছে। আমরা যদি 3 নাম্বার এক্সাম্পলে যাই, দেখেন, অর্থ অনর্থ ঘটা। আমরা যদি 3 নাম্বার এক্সাম্পলে যাই, আচ্ছা 3 নাম্বার এক্সাম্পলে যদি আমরা দেখি অর্থ অনর্থ ঘটা। আচ্ছা, এখানে যদি আমরা ঘটাকে প্রশ্ন করি কে দ্বারা, অর্থাৎ ঘটা হচ্ছে এখানে ক্রিয়া, এবং ক্রিয়াকে যদি প্রশ্ন করি কে দ্বারা, যে কে মূলত আসলে অনর্থ ঘটিয়ে থাকে, আমাদের উত্তরটা কি আসে? আমাদের উত্তরটা কিন্তু আসে অর্থই কিন্তু আমাদের অনর্থ ঘটা। তাহলে আমরা কে দ্বারা প্রশ্ন করে উত্তর যেহেতু পাচ্ছি, তাহলে আমাদের অর্থটা কি হবে? অর্থটা কিন্তু আমাদের হবে এখানে কর্তৃকারক, অর্থটা কিন্তু আমাদের হবে কর্তৃকারক। এভাবে যদি আপনি যে কোনো বাক্যের ক্রিয়াকে কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করে থাকেন, এই প্রশ্ন এসেছিল হচ্ছে খাদ্য অধিদপ্তর 2021 সালের প্রশ্নে, যে অনর্থ কে ঘটায়। আমরা যদি কে দ্বারা প্রশ্ন করি, তাহলে কিন্তু আমরা সহজেই উত্তরটা পাচ্ছি, এবং সেই উত্তরটা কিন্তু হবে বাক্যের কর্তৃকারক। আচ্ছা, এবার হচ্ছে আমাদের বিগত সালে যে প্রশ্ন এই কারক থেকে এসেছিল, সেগুলো আমরা একটু সলভ করে আমরা একটু দেখবো। দেখেন, আমাদের প্রথম এক্সারসাইজ প্রশ্ন, গৃহহীন চিরদিন থাকে পরাধীন। গৃহহীন চিরদিন থাকে হচ্ছে পরাধীন। এখানে নিম্নরেখ বাক্যটি, অর্থাৎ আমাদের সেই গৃহহীন শব্দটা আসলে এখানে কোন কারকে কোন বিভক্তি আমাদের বের করতে হবে। তো আমরা কি শিখেছিলাম, যে কোনো বাক্যকে যদি কে বা কারা দ্বারা, কোনো বাক্যের ক্রিয়াকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করি এবং যদি উত্তর পাই, তাহলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে কর্তৃকারক। আচ্ছা, গৃহহীন চিরদিন থাকে পরাধীন। তো এখানে আমরা যদি প্রশ্ন করি যে থাকে ক্রিয়াকে যদি প্রশ্ন করি আসলে কে দ্বারা, যে কে পরাধীন থাকে, আমরা যদি প্রশ্ন করি যে বাক্যের মধ্যে কে পরাধীন থাকে, তাহলে উত্তরটা কি আসে? যে গৃহহীন পরাধীন থাকে। তাহলে আমাদের উত্তরটা কি হবে? আমাদের গৃহহীন উত্তরটা কি হবে? উত্তরটা কিন্তু হবে কর্তৃকারক। আচ্ছা, এবার যদি আমরা পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, এবার যদি পরবর্তী প্রশ্ন যাই, আচ্ছা দেখেন, আমরা যদি বলি যে টাকায় টাকা আনে, আমরা যদি বলি টাকায় টাকা আনে, এটা এসেছিল হচ্ছে প্রাইমারি পরীক্ষার প্রশ্ন এসেছিল, যে টাকায় টাকা আনে। তাহলে এই বাক্যের মধ্যে ক্রিয়া কোনটা? এই বাক্যের মধ্যে আনে, এটা হচ্ছে ক্রিয়া। আনে হচ্ছে বাক্যের মধ্যে ক্রিয়া। এই ক্রিয়াকে যদি প্রশ্ন করি কে দ্বারা, যে কে টাকা আনে, আমরা যদি প্রশ্ন করি ক্রিয়াকে কে দ্বারা, যে কে টাকাটা আনে, উত্তরটা কি আনে? টাকায় টাকা আনে। তাহলে উত্তরটা কি হচ্ছে? আমরা কিন্তু উত্তর পাচ্ছি টাকায় টাকা আনে। তাহলে টাকার সাথে কি আছে?
টাকার সাথে কিন্তু একটা 29 আছে, 29 বিভক্তি আছে। 29 বিভক্তি কোন বিভক্তি? এটা হচ্ছে সপ্তমী বিভক্তি, এটা সপ্তমী বিভক্তি। তাহলে আমাদের উত্তরটা কি হবে? উত্তরটা কিন্তু হবে আমাদের কর্তৃকারকে সপ্তম, উত্তরটা কিন্তু হবে আমাদের কর্তৃকারকে সপ্তমী। আচ্ছা, এবার এবার যদি পরবর্তী এক্সাম্পলটা দেখি, এটা সবাই সলভ করবেন, এটা সবাই উত্তর করবেন। এটা আমার এসেছিল হচ্ছে আমাদের 2014 সালে দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রশ্নে। জল পড়ে পাতা নড়ে, জল পড়ে পাতা নড়ে, এখানে আপনাকে বলতে হবে জল, এখানে বলতে হবে আসলে জল, এখানে কোন কারক কোন বিভক্তি সবাই কমেন্টস করে জানাবেন, অর্থাৎ ক খ গ নাকি ঘ সবাই কমেন্টস করে জানাবেন। জল পড়ে পাতা নড়ে, এখানে জল কোন কারকে কোন বিভক্তি সবাই কমেন্টস করে জানাবেন। সবাই কি বসে থাকবে না, সবাই কমেন্টস করে জানাবেন। আচ্ছা, আকাশ নেন লিখেছে ক মাহফুজা আক্তার বর্ষা, আকা আচ্ছা এস এন কনা, মাহমুদা মুন্নি, মাহফুজা আক্তার বর্ষা, মারিয়া হোসেন সবাই লিখেছেন, কিন্তু কথাটা দেখেন আপনারা কিন্তু সবাই বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা যদি জল পড়ে পাতা নড়ে, আমরা যদি এখানে পড়ে হচ্ছে বাক্যের, এইখানে হচ্ছে পড়ে হচ্ছে বাক্যের ক্রিয়া, এই পড়েকে যদি প্রশ্ন করি কে দ্বারা, যে আসলে কে পড়ে, পড়েকে যদি প্রশ্ন করি কে দ্বারা, কে পড়ে, তাহলে কিন্তু উত্তরটা আসে কি পড়ে, উত্তরটা আসে হচ্ছে জল পড়ে। তাহলে আমরা কে দ্বারা প্রশ্ন করি যেহেতু উত্তর পেলাম, তাহলে আমাদের উত্তরটা কি হবে? আমাদের উত্তরটা কিন্তু হবে কর্তায় শূন্য, মানে কর্তৃকারক যা, কর্তা কর্তাও একদম সেম, তো আমাদের উত্তরটা কিন্তু হবে কর্তৃকারক শূন্য। তো যারা অপশন ক দিয়েছেন তাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। তাহলে আমাদের চলে গেল হচ্ছে আমাদের কর্তৃকারক। আচ্ছা, এবার আমরা যাবো হচ্ছে পরবর্তী কারকে, আমরা এবার যাবো হচ্ছে কারক নির্ণয়ের ম্যাদি সূত্র 2 আমরা চলে যাব হচ্ছে কর্মকারকে, আমরা চলে যাব কর্মকারক। আচ্ছা দেখেন, এবার আমরা আছি হচ্ছে ম্যাজিক সূত্রের 2 যেখানে আমাদের বের করতে হবে কর্মকারক আসলে কোনটি। বাক্যের ক্রিয়াকে আগের মতো, বাক্যের ক্রিয়াকে যদি আপনি কি বা কাকে দ্বারা, বাক্যের ক্রিয়াকে দুইটা বিষয়, একটা হচ্ছে কি দ্বারা প্রশ্ন করুন অথবা আপনি কাকে দ্বারা প্রশ্ন করবেন, যে কোনো একটা দ্বারা যদি প্রশ্ন করে আপনি উত্তর পান, তাহলে আমাদের সেই উত্তরটা কি হবে? সেই উত্তরটা কিন্তু হবে কর্মকারক, আমাদের উত্তরটা হবে কিন্তু কর্মকারক। আচ্ছা দেখেন, এটা লাস্ট 18তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার প্রশ্ন। আমাদের প্রশ্ন এসেছিল হচ্ছে ডাক্তার ডাকো, তো আমাদের এখানে ডাকোটা কি? ডাকোটা হচ্ছে ক্রিয়া, এই ক্রিয়াকে যদি প্রশ্ন করি আমরা কাকে দ্বারা, যে কাকে ডাকবো, যদি প্রশ্ন করি কাকে দ্বারা, যে কাকে ডাকবো, উত্তরটা কি আসে? উত্তরটা কিন্তু আসে ডাক্তারকে ডাকো, অর্থাৎ উত্তরটা পাচ্ছি ডাক্তারকে ডাকো। তাহলে ডাক্তার কোন কারক? ডাক্তার কিন্তু কর্মকারক, ডাক্তার কর্মকারক। আচ্ছা 2 নম্বর প্রশ্ন দেখি, কপল ভাসিয়া গেল নয়নের জলে, অর্থাৎ কপল মানে হচ্ছে গাল, যারা বেশি কান্নাকাটি করে থাকেন, আবেগে অনেক সময় কান্নাকাটি করে থাকেন, তাদের কিন্তু দেখা যায় যে তাদের কপালটা কিন্তু নয়নের জলে মানে চোখের জলে কিন্তু অনেক সময় ভেসে যায়। এটা এসেছিল সমন্বিত ব্যাংক 9 ব্যাংক 2023 সালে প্রশ্নে, কপল ভাসিয়া গেল নয়নের জলে। তো এই বাক্যের মধ্যে ক্রিয়া কোনটি? এই বাক্যের মধ্যে হচ্ছে ভাসিয়া গেল, এই বাক্যের মধ্যে ভাসিয়া গেল, এই ভাসিয়া গেল হচ্ছে এই বাক্যটার ক্রিয়া। এই ক্রিয়াকে যদি প্রশ্ন করি আমরা কি দ্বারা, যে কি ভাসিয়া গেল, কি ভাসিয়া গেল, তাহলে আমাদের উত্তরটা কি আসে? উত্তরটা আসে কপল ভাসিয়া গেল, কপল মানে হচ্ছে গাল, উত্তরটা আসে কপল ভাসিয়া গেল, এবং সেই উত্তরটা কি হবে? সেই উত্তরটাই হবে কিন্তু কর্মকারক, সেই উত্তরটাই হবে কর্মকারক। আচ্ছা এবার যদি দেখি পরবর্তী প্রশ্নটা, এটা এসেছিল হচ্ছে জীবন বীমা 2023 সালের প্রশ্ন। এবার দেখেন, কারক পড়ায় তারক ঠাকুর, কারক পড়ায় তারক ঠাকুর। তো আমরা যদি আসলে প্রশ্ন করি, এখানে পড়ায় হচ্ছে ক্রিয়া, এই পড়াইকে যদি আমরা প্রশ্ন করি যে তারক ঠাকুর আসলে কি পড়ায়, তারক ঠাকুর আসলে কি পড়ায়, আমরা যদি কি দ্বারা প্রশ্ন করি, আমরা যদি এই সূত্রে ম্যাজিক নিয়মের কি দ্বারা প্রশ্ন করি, উত্তরটা কিন্তু আসে আমাদের হচ্ছে তারক ঠাকুর কি পড়ায়, তারক ঠাকুর হচ্ছে কারক পড়ায়। তাহলে আমাদের কারকটা কি হবে? কারকটা কিন্তু আমাদের এখানে হবে কর্মকারক, কারকটা হচ্ছে আমাদের এখানে হবে কর্মকারক। তাহলে আমাদের আহ আচ্ছা, একজন লিখেছেন ফারিয়া তাসনিন, জল পড়ে এখানে কি পড়ে এমনও তো হতে পারতো। আচ্ছা আহ ভাইয়া জল পড়ে, জলটা তো কোনো ব্যক্তি না, তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে না, কি পড়ে? জল পড়ে, তাহলে তো কর্মকারকও হচ্ছে। আচ্ছা দেখেন, কিছু কিছু বিষয় আছে, আপনার আপনার লজিক ঠিক আছে, কিছু কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে উত্তর কর্মকারকও হতে পারে এবং উত্তর হচ্ছে কর্তৃকারকও, কর্তৃকারকও হতে পারে। তবে যেটা আপনি দেখবেন যখনই আসলে কে দ্বারা প্রশ্ন করা হবে উত্তর পাচ্ছেন, সেটা যদি আসলে কর্তৃকারক হয় এবং সেখানে যদি সেটা কর্মকারকও হয়, দেখবেন যে অপশন হচ্ছে যে কোনো দুইটার মধ্যে, একটা থাকবে, অপশন যে কোনো দুইটার মধ্যে
একটা থাকবে, অর্থাৎ হয় কর্মকারক থাকবে না হলে কর্তৃকারক থাকবে। এবং যদি সেখানে কোনোভাবে দুইটা অপশন থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেখানে অটো নম্বর পেয়ে যাবেন। তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কর্ম দাগাতে পারেন, কর্তৃও দাগাতে পারেন। যদি এমন প্রশ্ন হয়ে থাকে তবে সেখানে দেখবেন সেই প্রশ্নের ভেতরে যে কোনো একটা অপশন থাকবে। আশা রাখি যে আপনার প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে। আপনার কিন্তু সকল বিষয় নিয়ে আপনাকে জেনে রাখা প্রয়োজন। তো ভালো প্রশ্ন এটা। আচ্ছা, তো আমরা পেয়ে গেলাম কারক পড়ায় তারক ঠাকুর, আমরা পেয়ে গেলাম হচ্ছে কারক পড়ায় তারক ঠাকুর। এবং এই পড়াইকে যদি প্রশ্ন করি আমরা যে কি পড়ায়, যে উত্তরটা কিন্তু আসে কারক পড়ায় তারক ঠাকুর। আচ্ছা, কি পড়ায় চলে আসে হচ্ছে কারক পড়ায় তারক ঠাকুর। আচ্ছা দেখেন, আপনি যদি এই বাক্যটাকে, যদি আপনাকে সাপোজ এই বাক্য নিচে আন্ডারলাইন করতো যে কারক পড়ায় তারক ঠাকুর, এখানে তারক ঠাকুর, এখানে তারক ঠাকুর আসলে মূলত মূলত হবে হচ্ছে মানে কোন কারক হবে। তাহলে দেখেন আমরা যদি প্রশ্ন করি কে দ্বারা, আমরা যদি প্রশ্ন করি কে দ্বারা, এই পড়াইকে ক্রিয়াকে যদি প্রশ্ন করি কে দ্বারা, আমরা কিন্তু উত্তর পাচ্ছি তারক ঠাকুর হচ্ছে কারক পড়ায়। তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার তারক ঠাকুরটা কি হবে, সেক্ষেত্রে আমার তারক ঠাকুরটা হবে কর্তৃকারক, সেক্ষেত্রে তারক ঠাকুরটা হবে কর্তৃকারক। তো আশা রাখি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার যদি আমরা দেখি, আচ্ছা দেখেন এবার যদি আমরা বলি, আচ্ছা প্রথম প্রশ্ন যদি আসি, জাকাতের টাকা ঠিক মতো দিন। আচ্ছা, আচ্ছা আমরা যদি 2 নম্বর প্রশ্নটা দেখি আমরা, আচ্ছা ওটা আমাদের ভুল এসেছে কিছু কিছু বিষয়। আচ্ছা দেখো 2 নম্বর প্রশ্নটা আমরা যদি দেখি যে কারণে কুসুমকলি সকলে ফুটিল, কারণে কুসুমকলি সকলে ফুটিল। আমরা 2 নম্বর প্রশ্নটা যদি দেখি যে এখানে কুসুমকলি কোন কারক অনুভূত, সবাই একটু কমেন্টস করে জানান তো আমাদের। কারণে কুসুমকলি সকলে ফুটিল, এখানে আসলে উত্তরটা কোনটা হবে? ক নাম্বার কর্তায় শূন্য, খ নাম্বার কর্মে শূন্য, গ করণে দ্বিতীয়া, ঘ হচ্ছে অপাদানে দ্বিতীয়া। আচ্ছা আমাদের উত্তরটা কি হবে সবাই একটু কমেন্টস করে জানান। কারণে কুসুমকলি সকলে ফুটিল, এখানে কুসুমকলি কোন কারকে কোন বিভক্তি হবে? এটা এসেছিল প্রাইমারি সহকারী শিক্ষক 2019 সালের প্রশ্ন। আচ্ছা একজন প্রশ্ন করেছেন ক্লাস কি রেকর্ড থাকবে কিনা? রেকর্ড থাকবে। আচ্ছা আমাদের প্রশ্নের উত্তর কি হবে সবাই একটু কমেন্টস করে জানাবেন। কারণে কুসুমকলি সকলেই ফুটিল। আচ্ছা এখানে কুসুমকলি কোন কারকে কোন বিভক্তি হবে? তাহলে দেখেন এখানে কাননে কুসুমকলি সকলই ফুটিল, তাহলে এই বাক্যের মধ্যে ক্রিয়া কোনটা? এই বাক্যের মধ্যে ফুটিল হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়াকে যদি প্রশ্ন করি কি দ্বারা, যে কি ফুটিল, যে বানা কাননে কি ফুটিল, আমরা যদি কি দ্বারা প্রশ্ন করি আমাদের উত্তরটা কি আসে? বা কারণ হচ্ছে কুসুমকলি ফুটিল, তাহলে আমাদের উত্তরটা হবে কোনটা? উত্তরটা কিন্তু হবে হচ্ছে কর্মে শূন্য। কারণ আমরা জেনেছি একটু আগে যে কোনো বাক্যের ক্রিয়াকে যদি আসলে কি দ্বারা প্রশ্ন করা হয় অথবা কাকে দ্বারা প্রশ্ন করা হয় সেটি কিন্তু হয়ে যায় কর্মকারক। আচ্ছা এবার আমরা যদি বলি যে খালেদ বই পড়ে, দেখেন আমাদের পরবর্তী প্রশ্ন, খালেদ বই পড়ে, আমাদের বের করতে হবে এখানে আসলে বইটা কোন কারক। এটা এসেছিল হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কর্ণফুলী পরীক্ষার প্রশ্ন, যে খালেদ বই পড়ে, যে খালেদ আসলে কি পড়ে। তো আমরা যদি আসলে কি দ্বারা প্রশ্ন করি বাক্যের ক্রিয়াকে, পরেকে যদি প্রশ্ন করি কি দ্বারা, আমাদের উত্তরটা কিন্তু পাচ্ছি খালেদ হচ্ছে বই পড়ে। তাহলে উত্তর যেহেতু আমরা পাচ্ছি কি দ্বারা প্রশ্ন করি, তাহলে আমাদের উত্তরটা কি হবে? উত্তরটা কিন্তু হবে এটা কর্মে শূন্য। উত্তরটা কিন্তু হবে আমাদের কর্মে শূন্য। আচ্ছা উত্তরটা হবে কিন্তু আমাদের কর্মে শূন্য। আচ্ছা তো আমাদের প্রথম দুইটা নিয়ম ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই ক্লিয়ার লিখে কমেন্টে জানাবেন। প্রথম দুইটা নিয়ম ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্টসে ইয়েস লিখে জানাবেন। এরপর আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী কারকে। আচ্ছা প্রথম দুইটা কারক ক্লিয়ার কিনা? আচ্ছা ক্লিয়ার হয়ে থাকলে সবাই একটু ইয়েস লিখে কমেন্টসে জানাবেন। আচ্ছা দেখতে পাচ্ছি ফাল্গুন আহমেদ, আয়েশা ইসলাম, মোনালিসা, মোনা, কামরুল হাসান লিখেছেন ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী কারক। আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী কারকে, সেটা হচ্ছে করণ কারক, সেটা হচ্ছে করণ কারক। দেখেন যদি বাক্যের ক্রিয়াকে কিসের দ্বারা অথবা কি উপায়, অর্থাৎ দুইটা বিষয়, 1 নম্বর বিষয় হচ্ছে কিসের দ্বারা এবং 2 নম্বর বিষয় হচ্ছে কি উপায়, অর্থাৎ কিসের দ্বারা কিংবা কি উপায়, দুইটার মধ্যে যে কোনো একটা দ্বারা যদি প্রশ্ন করি এবং আমরা যদি উত্তরটা পেয়ে থাকি তাহলে আমাদের সেই উত্তরটা কিন্তু হবে, আমাদের উত্তরটা কিন্তু হবে করণ কারক। যেমন দেখেন নৌকায় নদী পার হলাম, নৌকায় নদী পার হলাম। তো এখানে পার হওয়াটাকে, এখানে পার হওয়াটা হচ্ছে ক্রিয়া। এই পার হওয়াকে যদি প্রশ্ন করি যে আমি কি উপায়ে নদী পার হলাম, আমি কি উপায়ে
আমি কি উপায়ে নদী পার হলাম, আমি যদি কি উপায় দ্বারা প্রশ্ন করি ক্রিয়াকে, তাহলে কিন্তু আমার উত্তরটা আসে আমি নৌকায় একটা উপায়, আমি নৌকার মাধ্যমে আসলে নদীটা পার হলাম। এবং নৌকার সাথে একটা বিভক্তি আছে, নৌকার সাথে কিন্তু একটা 29 বিভক্তি যুক্ত আছে। এটা কোন বিভক্তি? এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে আমাদের উত্তরটা কি হবে? আমাদের উত্তরটা কিন্তু হবে করণে সপ্তমী। আমাদের উত্তরটা কিন্তু হবে করণে সপ্তমী, করণে সপ্তমী। এটা এসেছিল হচ্ছে প্রাথমিক শিক্ষক নিবন্ধন এই শিক্ষক নিয়োগে 2019 সালে প্রশ্ন। আচ্ছা দেখেন, আলোয় আধার দূর হয়, এই প্রশ্নটা কিন্তু অনেক চাকরি পরীক্ষায় বারবার রিপিট হয়ে থাকে। আলোয় আধার দূর হয়, তো এখানে দূর হওয়াটা কি? দূর হওয়া হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়াকে যদি আমরা প্রশ্ন করি কি উপায়, যে কি উপায়ে মূলত আসলে আধারটা বা অন্ধকারটা দূর হয়, তাহলে আমাদের উত্তরটা আসে আলোয়। যে আলোয় হচ্ছে একটা উপায়, যে আলোর মাধ্যমে কিন্তু আমাদের আধারটা দূর হয়। তাহলে আলোর সাথে আমাদের আগের মতো, আলোর সাথে আমাদের কিন্তু আগের মতো একটা 29 বিভক্তি আছে। তাহলে আমাদের উত্তরটা কিন্তু হবে, এটাও কিন্তু আমাদের উত্তরটা হবে করণে, উত্তরটা কিন্তু হবে করণে সপ্তমী। আচ্ছা, আর একটা প্রশ্ন দেখেন, এটাও অনেক চাকরি পরীক্ষা এসে থাকে। জগতে কীর্তিমান হও সাধনায়, আমাদের বের করতে হবে সাধনায় কোন কারক। তো এখানে আসলে জগতে কীর্তিমান হও, তো বাক্যের মধ্যে আসলে কীর্তিমান হওয়াটা হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়াকে যদি প্রশ্ন করি যে কি উপায়, কি উপায় মূলত আমি জগতে কীর্তিমান হব, এবং কি উপায় দ্বারা প্রশ্ন করলে আমার উত্তরটা কিন্তু চলে আসে সাধনা, অর্থাৎ সাধনার মাধ্যমে আমি কিন্তু জগতে কীর্তিমান হতে হবে। তাহলে সাধনার সাথে কিন্তু 29 বিভক্তি যুক্ত আছে। তাহলে 29 কোন বিভক্তি? 29 হচ্ছে সপ্তমী বিভক্তি, 29 সপ্তমী বিভক্তি। তাহলে আমাদের এটাও কিন্তু উত্তর হবে করণে সপ্তমী, এটাও কিন্তু আমাদের উত্তর হবে করণে সপ্তমী। তাহলে আমাদের কারক নিয়মের ম্যাজিক নিয়ম 3 জানলাম, যে বাক্যের ক্রিয়াকে যদি কিসের দ্বারা কি উপায়ে প্রশ্ন করেন এবং প্রশ্ন করে যদি উত্তর পায়, তাহলে কিন্তু এখানে তাহলে কিন্তু এটা আমাদের করণ কারক হবে। আচ্ছা, এইবার দেখেন হচ্ছে আমরা যদি এক নজরে আমরা যে আমাদের লাস্ট প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা যদি দেখি। আচ্ছা, আমরা এবার উত্তর করব। আচ্ছা, জেসমিন আক্তার লিখেছেন যে স্যার কুসুমকলি এখানে তো কোনো কর্তা নেই, নিজে নিজে ফুল ফোটে, তাহলে কর্তা হওয়ার কথা না। আচ্ছা দেখেন, আপনাকে আমি যে যে বিষয়গুলো পড়াচ্ছি, আপনি এখানে পড়তে এসেছেন কিন্তু আমার কাছে, আমি যেটা বলবো আপনার আমার কথার উপর আমাদের রুলস অনুযায়ী কিন্তু আপনাকে পড়তে হবে। আপনার নিজের মতো করলে কিন্তু ভাবলে হবে না। আপনাকে আমি যে ম্যাজিক নিয়মের কথা বলছি, আপনি যদি কোনো বিষয়টাকে জটিল করেন, দেখবেন জটিল করা মানে কি, আপনি কোনো একটা বিষয়কে, আপনি কোনো একটা, সাপোজ আপনি এখান থেকে, সাপোজ ঢাকা থেকে আপনি কক্সবাজার যাবেন, ঢাকা থেকে আপনি যাবেন হচ্ছে কক্সবাজার, আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন। তো সাপোজ আপনি কক্সবাজার যাওয়ার জন্য, সাপোজ আপনি যদি মনে করেন কক্সবাজার যাবো, তো আমি ঢাকা থেকে প্রথমে এখন যাব চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে আমি আরেকটা গাড়িতে করে আমি কক্সবাজার অর্ধেক যাব, এরপর আমি কক্সবাজার বাকি অর্ধেক যাবো। আপনি এভাবেও চিন্তা করতে পারেন, এবং কেউ চিন্তা করবেন যে আমি ঢাকা থেকে একটা গাড়িতে উঠবো, রাতে গাড়িতে উঠবো, আমি সকালবেলা চলে যাবো হচ্ছে কক্সবাজার। মানে দুইজনে কিন্তু যাবে, কিন্তু দুইজনের মধ্যে যিনি আসলে ভেঙে ভেঙে যাবে তার কিন্তু হ্যাসেল বা তার কিন্তু আসলে মানে বিপদ হয় বেশি, মানে বিপদ হওয়ার পসিবিলিটি বেশি, কারণ রাতের বেলা এই ধরনের ভেঙে ভেঙে যাওয়া কিন্তু বিপজ্জনক। তো আপনি যে কোনো বিষয়টাকে আসলে যে কোনো বিষয়টাকে সহজে চিন্তা করবেন। তো আমাদের কিন্তু এখানে ম্যাজিক নিয়ম মানে হচ্ছে সহজ উপায় চিন্তা করা। তো আপনি যদি কোনো বিষয়টাকে জটিল করেন, আপনি যদি এখন ক্রিটিক্যাল থিঙ্কিং দিয়ে আসলে কোনো বিষয় নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার সেই বিষয়গুলো জটিল করার মতো। তো আমি যে এই প্রশ্নগুলো, যে সিক্রেট গ্রুপে যে বিষয়গুলো দিচ্ছি, কারণ এগুলো কিন্তু শুধুমাত্র আপনাদের পড়াচ্ছে না, আপনাদের আগে কিন্তু আরো ব্যাচ ছিল, যেমন যারা 45তম বিসিএ দিয়েছিলেন, কিংবা যারা আমাদের এখানে 46 বিসিএ দিয়েছিলেন, তাদেরও কিন্তু এইভাবে ম্যাজিক নিয়মের মাধ্যমে কিন্তু তাদের বিষয়গুলো পড়ানো হয়েছে। এখন আপনি যদি ওই মানে কঠিন নিয়মে যেতে চান, তাহলে কিন্তু আপনার কোনো একটা বিষয় শেষ করতে কিন্তু 5 দিন লাগবে। তো আপনি বিষয়টাকে সহজভাবে নেবেন না কঠিনভাবে নেবেন, সেটা কিন্তু আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো আমাদের এই রুলসটা কিন্তু কি, আমাদের হচ্ছে যাতে করে আমরা সহজে কারো আইডেন্টিফাই করতে পারি, সেভাবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এবং আপনার খেয়াল রাখতে হবে যে কিসের দ্বারা কি উপায়। এখানে কিন্তু বাজারে কিন্তু অনেক বই আছে, আপনি যদি অনেকগুলো বই পড়ে থাকেন, দেখবেন যে কোনো বই একটা নিয়মে লেখা, আর একটা বই আর একটা নিয়মে লেখা, আর একটা বই আর একটা নিয়মে লেখা। তো আপনি যখন 3টা বই পড়বেন, তখন দেখা যায় যে আপনার মাথার মধ্যে যা ছিল সেগুলো কিন্তু আপনার মাথা কিন্তু আউটসাইড দিয়ে মানে বের হয়ে যাবে। তো আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে একদম সহজ হবে, এবং সেই সহজ চিন্তা করার জন্য কিন্তু আমাদের এই ম্যাজিক নিয়মগুলো ফলো করতে হবে। এবং আপনি যদি ম্যাজিক নিয়ম যদি ফলো করতে পারেন, এবং ম্যাজিক নিয়ম ফলো করে উত্তর যেটা আসে ওইটাই উত্তর হবে। এক কথা, ম্যাজিক নিয়ম ফলো করে যেটা উত্তর আসে ওইটাই উত্তর হবে। এভাবে কিন্তু আপনাদেরকে শিখতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আচ্ছা, এইবার আসেন আমরা একটু বিগত সালের যে প্রশ্ন আমরা সেখানে আমরা চলে যাব। আচ্ছা, এই পড়াগুলো কি লেকচার বই থাকবে নাকি এখন খাতায় নোট করতে হবে? আমি পিডিএফ দিয়ে দেবো, বলে দিয়েছি। আচ্ছা, এবার দেখেন, ব্যায়ামে শরীর ভালো থাকে,
আচ্ছা দেখেন, এবার দেখবো হচ্ছে ব্যায়ামে শরীর ভালো থাকে। আচ্ছা, আমাদের বের করতে হবে যে ব্যায়ামে শরীর ভালো থাকে, এখানে বাক্যে নিম্নরেখ যে শব্দটা সেটা আসলে কোন কারক কোন বিভক্তি বের করতে পারবে। দেখেন এখানে শরীরে ভালো থাকে, থাকেটা কি, থাকেটা হচ্ছে এই বাক্যের মধ্যে ক্রিয়া। এই থাকেটাকে যদি প্রশ্ন করি কি উপায়, যে কি উপায়ে শরীরটা ভালো থাকে, যদি প্রশ্ন করি কি উপায়, যে কি উপায় শরীরটা ভালো থাকে, তাহলে কিন্তু আমাদের উত্তরটা আসে ব্যায়ামের মাধ্যমে। উত্তরটা আসে কিন্তু ব্যায়ামের মাধ্যমে শরীরটা ভালো থাকে। ব্যায়ামের সাথে, এবং ব্যায়ামের সাথে কিন্তু একটা এই ভক্তি যুক্ত হয়েছে, একটা এই ভক্তি যুক্ত হয়ে কিন্তু আমাদের উত্তরটা আমাদের কিন্তু শব্দটা হয়েছে ব্যায়ামে, ব্যায়াম যোগে হচ্ছে ব্যায়ামে। তাহলে আমাদের এ কোন বিভক্তি হচ্ছে এখানে সপ্তমী বিভক্তি হচ্ছে এখানে সপ্তমী বিভক্তি। তাহলে কিন্তু আমাদের উত্তরটা কি হয়, আমাদের উত্তরটা হবে হচ্ছে করণে সপ্তমী। উত্তরটা কিন্তু হবে করণে সপ্তমী। আচ্ছা, এবার দ্বিতীয় নাম্বার প্রশ্নটা এসেছিল হচ্ছে এলজিডির অভিষেক প্রশ্নে ফুলে ফুলে ঘর ভরেছে। আপনারা সলভ করবেন। ফুলে ফুলে ঘর ভরেছে, আমাদের ফুলে ফুলে ঘর ভরেছে বাক্যে ফুলে ফুলে কোন কারক কোন ভক্তি, আমাদের উত্তরটা জানাবেন। ফুলে ফুলে ঘর ভরেছে বাক্যে ফুলে ফুলে কোন কারক কোন ভক্তি, সবাই একটু উত্তরটা জানাবেন। ফুলে ফুলে ঘর ভরেছে বাক্যে ফুলে ফুলে কোন ভক্তি, এলজিডির অফিসক 23 সালের প্রশ্ন। আচ্ছা, আফসানা মিমি লিখেছেন দেখতে পাচ্ছি ক, এস এন কনা লিখেছেন খ, ফারহানা সুমি বি, মাহমুদা মুন্নি বি, আরিবা রহমান মেঘলা, হৃদয় হাসান রমজান, রুকেয়া রাকা লিখেছেন বি, কামরুল হাসান লিখেছেন বি। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে সবাই কিন্তু উত্তরটা পাচ্ছেন। তাহলে দেখেন আমাদের ফুলে ফুলে ঘর ভরেছে, তো আমরা যদি এখানে ঘর ভরেছে, এটা হচ্ছে এখানে ক্রিয়া, এই ক্রিয়াকে যদি প্রশ্ন করি যে কি উপায়, কিসের মাধ্যমে বা কি উপায় আসলে ঘরটা ভরেছে, তাহলে উত্তরটা কিন্তু আসে এই ফুলে ফুলে। উত্তরটা কিন্তু আসে ফুলে ফুলে, ফুলে ফুলে কিন্তু আসলে ঘরটা ভরেছে। তাহলে দেখেন ফুলের সাথে কি আছে, ফুল যোগ এ, ফুল যোগ এ হচ্ছে ফুলে, তাহলে এ কোন বিভক্তি, এ হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে আমাদের উত্তরটা কি হবে, উত্তরটা কিন্তু আমাদের হবে করণে সপ্তমী। তাহলে উত্তরটা কিন্তু হবে করণে সপ্তমী। একজন ক উত্তর দিয়েছে, তার উত্তরটা কিন্তু আসলে হয় নাই। তাহলে দেখেন কি উপায়ে ঘর ভরেছে, উত্তরটা কিন্তু আসে ফুলে ফুলে ঘর ভরেছে, আমাদের উত্তরটা কিন্তু করণে সপ্তমী। আচ্ছা, এবার চলে যাবো হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে। এটা আপনার উত্তর করবেন অহংকার পতনের মূল। অহংকার পতনের মূল। অহংকার পতনের মূল, এখানে অহংকার শব্দটি আসলে কোন কারকে কোন ভক্তি, সবাই কমেন্টস করে জানাবেন। অহংকার পতনের মূল বা অহংকার শব্দটি কোন কারক কোন ভক্তি, সবাই কমেন্টস করে জানাবেন। অহংকার পতনের মূল। সবাই ভেবেচিন্তে কমেন্টস করে জানাবেন অহংকার পতনের মূল কি হতে পারে, বা অহংকার শব্দটি কোন কারক কোন বিভক্তি। আচ্ছা, শুভ জয়তী লিখেছেন ক, আয়েশা ইসলাম লিখেছেন ক, রুকা ইসলাম লিখেছেন খ, ফাল্গুন আহমেদ লিখেছেন ক, হাবিবা সিদ্দিকা রিভা লিখেছেন ক। আচ্ছা দেখেন, আপনাদের আমি দুইটা বিষয় শিখিয়েছিলাম। যদি কোনো বাক্যের ক্রিয়াকে, যদি কোনো বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা, যদি কোনো বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন এবং সে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আপনি উত্তর পান, উত্তর পেলে সেটি কি হবে, উত্তর পেলে সেটা হবে হচ্ছে কর্মকারক। এবং যদি আপনি কোনো বাক্যের ক্রিয়াকে, কোনো বাক্যের ক্রিয়াকে যদি আসলে কি উপায়, কি উপায় কিংবা কিসের দ্বারা, কিংবা কিসের দ্বারা যদি আসলে প্রশ্ন করেন, কি উপায় যদি কিংবা কিসের দ্বারা যদি প্রশ্ন করে থাকেন, তাহলে কিন্তু সেটা কি হবে, তাহলে সেটা হবে হচ্ছে, সেটা কিন্তু হবে করণ কারক, সেটা হবে হচ্ছে করণ কারক। তো আপনি দেখেন এই বাক্যটাকে যদি আপনি অহংকার পতনের মূল, তো এখানে কিন্তু একটা অহংকার পতনের মূল, এই বাক্যটাকে যদি প্রশ্ন করি আমি কি দ্বারা, যে আমি কিন্তু কি দ্বারা প্রশ্ন করি যে কি আসলে পতনের মূল, তাহলে উত্তরটা কিন্তু আসে অহংকার পতনের মূল। আপনি যদি এই বাক্যটাকে প্রশ্ন করেন যে কি উপায়, কি উপায়, কি উপায়ে অহংকার পতনের মূল, অর্থাৎ কি উপায় অহংকার পতনের মূল, এটা কিন্তু এই ক্ষেত্রে কি উপায়টা আসে না। আমি যদি অন্য আর একটা বাক্য লিখি যে অহংকারে পতন ঘটে, অহংকারে, অহংকারে পতন ঘটে, অহংকারে পতন ঘটে। দেখেন দুইটা কিন্তু দুইটা বাক্য। দেখেন অহংকারে পতন ঘটে আর অহংকার হচ্ছে পতনের মূল,
দুইটা কিন্তু দুই শব্দ। আপনি যদি এই পতন ঘটেকে যদি প্রশ্ন করেন কি দ্বারা, যে কি পতন ঘটে, কি পতন ঘটে, তাহলে কিন্তু উত্তরটা অ্যাকুরেটলি আসছে না, কারণ এখানে কিন্তু আসে অহংকার। এখানে কিন্তু আপনি যদি প্রশ্ন করেন কি এর বদলে যে কি উপায়, মানে কোন উপায় আসলে পতন ঘটে, মানে বাক্যের তো মিনিংটা মিলতে হবে। আপনি যদি এখানে প্রশ্ন করেন কোন উপায়ে পতন ঘটে, তাহলে কিন্তু উত্তর চলে আসে অহংকার। এই অহংকার অর্থাৎ অহংকার হচ্ছে একটা উপায়, এই উপায়ের মাধ্যমে কিন্তু মূলত পতন ঘটে। তো আপনি দেখেন এক জায়গায় প্রশ্ন করছেন কি দ্বারা, এক জায়গায় প্রশ্ন করছেন কোন উপায়, সেখানে কিন্তু আপনি উত্তরটা পারফেক্টলি পাচ্ছেন। আর এক জায়গায় আপনি প্রশ্ন করছেন হচ্ছে কি দ্বারা, যে কি আসলে পতনের মূল, সেখানে কিন্তু আপনি পারফেক্টলি প্রশ্ন উত্তরটা পারছেন। আপনাকে সবার আগে বুঝতে হবে, আপনাকে সবার আগে বুঝতে হবে যে আসলে আমি উত্তরটা অ্যাকুরেটলি মানে মিনিংফুলি আমি উত্তরটা আসলে কোনটা পাই। তো যারা আসলে এটা করণ কারকে দেখে উত্তর করণ দিয়েছেন তাদের কিন্তু উত্তরটা হয়নি। তো যখনই আসলে কি দ্বারা প্রশ্ন করে কোন উত্তরটা পাবেন, তখন কিন্তু হবে, তখন কি হবে, তখন কিন্তু আমাদের উত্তরটা হবে কর্মকারক। এবং যখনই মূলত আপনি সেখানে আপনি কোন উপায় দ্বারা প্রশ্ন করবেন, তখন কিন্তু সেটা হয়ে যাবে, সেটা কিন্তু হয়ে যাবে করণ কারক। তো এই দুইটা বিষয় কিন্তু আপনাদের সবার আগে বুঝতে হবে। তো অহংকার পতনের মূল, এখানে কিন্তু কি উপায় দ্বারা প্রশ্ন করলে কিন্তু আপনি উত্তরটা অ্যাকুরেটলি আসেন। আপনি যখনই আসলে কি দ্বারা প্রশ্ন করবেন, তখনই কিন্তু উত্তরটা আসে যে অহংকার হচ্ছে পতনের মূল। তাহলে অহংকার পতনের মূল এবং অহংকারে পতন ঘটে, দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন বিষয়, এবং আপনাকে অবশ্যই বের করতে হবে যে আপনি কোন প্রশ্নটা করছেন এবং কোন প্রশ্নটা করে আপনি অ্যাকুরেটলি উত্তর পাচ্ছেন, সেটি কিন্তু আপনাকে উত্তরে বসাতে হবে। আচ্ছা, তো এই দুইটা বিষয় ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হতে সবাই একটু ক্লিয়ার লিখে জানাবেন। তো অহংকারে পতন ঘটার অহংকার পতনের মূল, অর্থাৎ এই করণ কারক কর্মকারকের এই দুইটা বিষয় ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু ক্লিয়ার লিখে জানাবেন। তো আপনাদের আশা রাখি যে এই ভুলগুলো আপনারা ভবিষ্যতে পরীক্ষার করবেন না। আচ্ছা, ফারহানা লিখেছেন ক্লিয়ার, মারিয়া ক্লিয়ার, ইস্টার জাহান লিখেছেন হচ্ছে ক্লিয়ার, রুকার রাকা লিখেছেন ক্লিয়ার। আবারও বলছি, আপনাকে কিন্তু বাক্যের যে মেন অর্থ কিন্তু আপনাকে বুঝতে হবে। অর্থ না বুঝতে পারলে কিন্তু আপনি কারো কখনো বের করতে পারবেন না। আচ্ছা, এবার চলে যাব হচ্ছে আমরা পরবর্তী কারকে। আচ্ছা দেখেন, কারক নির্ণয়ের মেয়াদী সূত্র আমরা 4 নম্বর মেয়াদী সূত্রের মাধ্যমে আমরা 4 নম্বর কারকটা আমরা এখন বের করব। আচ্ছা, এবার যাব হচ্ছে আমরা সম্প্রদান কারক। এবার যাব আমরা সম্প্রদান কারকে। দেখেন, বাক্যের যখন কোনো ক্রিয়াকে আপনি যখন কাকে দ্বারা প্রশ্ন করবেন, এবং কাকে দ্বারা প্রশ্নের ভেতরে এই যে দান বা সত্য অর্থ থাকবে। আপনি বাক্যের ক্রিয়াকে আসলে কাকে দ্বারা প্রশ্ন করলেন, এবং আগেরটা কিন্তু আপনি যদি নর্মাল বা সাধারণ অর্থে কাকে দ্বারা প্রশ্ন করেন, সেটা কিন্তু আমরা শিখে এসেছি, সেটা কিন্তু হবে কি কারক, সেটা হবে কর্মকারক। কিন্তু আপনি যখনই কাকে দ্বারা প্রশ্ন করবেন এবং কাকে দ্বারা প্রশ্নের ভেতরে দান অথবা সত্য এই দুইটা বিষয়ের যে কোনো একটা বিষয় থাকবে, তখন কিন্তু সেটি হয়ে যায় সম্প্রদান কারক। আচ্ছা দেখেন, যেমন যদি বলি অন্ধজনে দয়া কর, প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে অন্ধজনে দয়া করো, তো আমাদের বের করতে হচ্ছে অন্ধজনে কোন কারো কোন বিভক্তি। আচ্ছা, তো দেখেন অন্ধজনে দয়া করো, এখানে ক্রিয়াটা কি, এখানে দয়া করা হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়াকে যদি প্রশ্ন করি কাকে দ্বারা, অন্ধজনে দয়া করো, কাকে দ্বারা যদি প্রশ্ন করি, এবং দেখেন আপনি যখনই অন্ধজনে দয়া করো, আপনি যখন আসলে এই কথাটা বলছেন, এই কথাটা বলার সময় আপনি আপনি কিন্তু একটা দান কথাটা চলে আসছে, যে আপনি মানুষ কিন্তু অন্ধজনে যে দয়া করবে, দয়াটা সে কিসের মাধ্যমে করবে, দয়াটা কিন্তু দান করার মাধ্যমে দয়াটা করে থাকে। মানুষ কিন্তু এমনি এমনি অন্ধজনকে মানে সাহায্য করে, মানে দান বা দয়া অর্থে কিন্তু সাহায্য করে থাকে। অর্থাৎ যখন আসলে দান কথাটা চলে আসে, এবং আপনি যখন কাকে দ্বারা প্রশ্ন করছেন, বাক্যের ক্রিয়াকে উত্তর পাচ্ছেন উত্তরটা, এবং সেখানে আসলে দান প্রসঙ্গ চলে আসে, তখনই কিন্তু সেটি হয়ে যায় স্বপ্রদান কারক। আচ্ছা, এবার দেখেন দেশের জন্য সেবা করো, দেখেন এই দানের পাশাপাশি কিন্তু আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে সত্য। এবং দেখেন দেশের শর্ত মানে হচ্ছে আপনার নিজের স্বার্থ আছে। আপনাকে যখন কেউ বলবে যে দেশের জন্য সেবা করো, তখন কিন্তু আপনার নিজের স্বার্থ, আপনি কিন্তু কখনোই দেখবেন না যে আপনি কি করেন, কিংবা আপনার কোনো স্বার্থ আছে কিনা, সেটা কিন্তু আপনি কখনোই দেখবেন না। এবং আবার আপনার সকল স্বার্থ উপেক্ষা করে কিন্তু আপনি তখন দেশের জন্য সেবা করছেন, অর্থাৎ আপনার কিন্তু সত্যটা আপনি ত্যাগ করে দিলেন। এবং আপনি যখনই আসলে বলবেন যে আমি যদি প্রশ্ন করেন যে সেবা করবে, যে আমি কাকে সেবা করবো, কিংবা আমি আসলে কার জন্য আসলে সেবা করব, এটা কিন্তু আমাদের মেন চলে আসে। এখানে কিন্তু সত্য এই বিষয়টা কিন্তু এখানে চলে আসে, মানে সত্য মানে স্বার্থটা ত্যাগ করার বিষয়টা চলে আসে। তখনই আসলে এই দুইটা বিষয় একাকার হবে, তখনই কিন্তু সেটা হয়ে যাবে সম্প্রদান কারক। এবং দেখেন দেশের সাথে কিন্তু একটা জন্য, দেশের সাথে একটা জন্য বিভক্তি, দেশের সাথে কিন্তু একটা জন্য বিভক্তি যুক্ত আছে। জন্য কোন বিভক্তি, জন্য হচ্ছে চতুর্থী বিভক্তি। তাহলে আমাদের উত্তরটা কি হবে, উত্তরটা কিন্তু হবে দেশের জন্য হচ্ছে সম্প্রদানে চতুর্থী, দেশের জন্য সম্প্রদানে
চতুর্থী। আচ্ছা, তেমনি ভাবে দেখেন এটা এসেছিল এলজিইডি 2021 সালের প্রশ্নে, যে গৃহহীনে আসলে গৃহ দাও, গৃহহীনে গৃহ দাও। তো দেখেন, যে ব্যক্তি গৃহহীন তখন কিন্তু তাকে কিন্তু কেউ মানে শুধু শুধু তাকে কিন্তু আসলে গৃহ বা বাসা করে দিবে না। তাকে কিন্তু আসলে গৃহ যদি কেউ করে দেয়, সেটা দেখা যায় যে তাকে তাকে দান করে তাকে একটা বাসা নির্মাণ করে দিচ্ছে। এবং যখনই আসলে কোনো ধরনের দান অর্থে বোঝাবে, এবং দেখেন গৃহ দাও গৃহ দাও হচ্ছে এখানে ক্রিয়া। এই ক্রিয়াকে যদি প্রশ্ন করেন কাকে দ্বারা, যে আমি কাকে গৃহ দিব, তাহলে উত্তরে কি আসে? গৃহহীনে আপনি গৃহ দিবেন, এবং এখানে কিন্তু আমাদের দান প্রসঙ্গটা চলে আসে। তাহলে আমাদের এই কাকে দ্বারা প্রশ্ন প্লাস দান প্রসঙ্গ দুইটা বিষয় কিন্তু কারণে আমাদের কি হবে, আমাদের উত্তরটা হবে, আমাদের উত্তর কিন্তু সেটা হয়ে যাবে সম্পাদন কারক। আমাদের উত্তরটা কিন্তু হয়ে যাবে সম্পাদন কারক। এবার চলে গেলাম হচ্ছে কারক নির্ণয়ের ম্যাজিক সূত্র, আমরা 4টি পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখেন পরবর্তী যে প্রশ্নগুলো। দেখেন প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের গুরুজনে ভক্তি করো, গুরুজনে ভক্তি করো। আচ্ছা, এবার দেখেন হচ্ছে গুরুজনে ভক্তি করো, যেটা এসেছিল আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক 2024 সালের প্রশ্ন, গুরুজনে ভক্তি করো। আচ্ছা, দেখেন এখানে যদি ভক্তি করা হচ্ছে ক্রিয়াকে যদি প্রশ্ন করি কাকে ভক্তি করবো, এবং গুরুজনে ভক্তি করো কে, এটা ভক্তি করার পেছনে কিন্তু আপনার যে সত্য সেই সত্য কিন্তু ত্যাগ করে, আপনি সকল সত্য ত্যাগ করে কিন্তু আপনি গুরুজনকে ভক্তি করছেন। তাহলে কিন্তু আমাদের সত্য প্রসঙ্গটা আসে, এবং কাকে দ্বারা প্রশ্ন করে উত্তরটা পাচ্ছে গুরুজনকে আসলে আমাদের ভক্তি করতে হবে। তাহলে আমাদের বাক্যের যে উত্তরটা, যে বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারক, তাহলে কিন্তু আমাদের উত্তরটা হবে কি? উত্তরটা কিন্তু হবে এটা সম্প্রদান কারক, উত্তরটা কিন্তু হবে আমাদের সম্প্রদান কারক। আচ্ছা, এবার দেখেন দ্বিতীয় নম্বর প্রশ্নটা আপনারা সবাই সমাধান করবেন, যে শীতার্থকে বস্ত্র দাও বাক্যে শীতার্থকে কোন কারকের বিভক্তি, সবাই কমেন্টস করে জানাবেন। এটা আপনারা সমাধান করবেন। শীতার্থকে বস্ত্র দাও বাক্যে শীতার্থকে কোন কারকের বিভক্তি, সবাই একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, মারিয়া লিখেছেন হচ্ছে ক, আরমিন লিখেছেন হচ্ছে ক। আচ্ছা, ফারিহা লিখেছেন হচ্ছে তাসনিয়া এ লিখেছেন, রেহানা পারভিন লিখেছেন লিজা ডি। আচ্ছা, তানিয়া তানিস লিখেছেন, বেশিরভাগ কিন্তু এ লিখেছেন। তাহলে দেখেন আমরা যে উত্তরটা বলেছি, যেমন যে উত্তরটা আমরা পেলাম একটু আগে, অর্থাৎ এখানে দেখেন এখানে ক্রিয়া কোনটা, তো বস্ত্র দেওয়াটা কিন্তু এই বাক্যের মধ্যে ক্রিয়া, এবং ক্রিয়াকে যদি প্রশ্ন করেন যে কাকে আসলে বস্ত্র দিব, কাকে বস্ত্র দিব, এবং দেখেন আপনি যে শীতার্থকে বস্ত্র দিচ্ছেন, শীতার্থকে বস্ত্র দেওয়ার ভেতরে কিন্তু একটা দান অর্থ, এটা কিন্তু আসলে দান অর্থ রয়েছে। এবং যখন আসলে দান অর্থ চলে আসবে, তখন কিন্তু উত্তরটা কি হবে, তখন কিন্তু আপনি প্রশ্ন করলেন এবং দান অর্থ আসলো, তাহলে দুইটা মিলে কিন্তু আমাদের একাকার হয়ে এটা কিন্তু হয়ে যাবে সম্প্রদান, এটা কিন্তু হয়ে যাবে সম্প্রদান কারক। এবং সম্প্রদান কারকের সাথে শীতার্থের সাথে কিন্তু একটা কে ভক্তি যুক্ত আছে, তো আমি কিন্তু বলেছিলাম যখন কে মানে এই দান বা সত্য ত্যাগ করার অর্থে নর্মালি যখন আসলে কে ভক্তি যুক্ত হয়, তখন কিন্তু সেটা হয়ে যায় দ্বিতীয় ভক্তি। এবং যখনই আসলে এই কে ভক্তির সাথে কোনো একটা দান প্রসঙ্গ থেকে থাকে, দান প্রসঙ্গ থাকলে কিন্তু সেটা কিন্তু হয়ে চতুর্থী, সেটা কিন্তু হয়ে যায় আসলে চতুর্থী বিভক্তি। হলো আমাদের উত্তরটা কিন্তু আমাদের করাইট, অর্থাৎ সম্প্রদানে চতুর্থী, উত্তরটা সম্প্রদানে চতুর্থী। আচ্ছা, এবার আসেন হচ্ছে পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এটা আপনারা করবেন, সৎ পাত্রে কন্যা দান করিও। আমাদের সৎ পাত্রে শব্দটি কোন কারক? সৎ পাত্রে কন্যা দান করিও, সৎ পাত্রে শব্দটি কোন কারক? এটা এসেছিল এনএসআই একটা পরীক্ষার প্রশ্ন, সবাই উত্তরটা জানাবেন। সৎ পাত্রে কন্যা দান করিও, এখানে সৎ পাত্রে শব্দটি কোন কারক? এটা যদি পেরে থাকেন তাহলে বুঝবো যে আপনারা সম্পাদন কারক থেকে যেখানে প্রশ্ন আসতে থাকুন আপনারা অবশ্যই পারবেন, কারণ পরীক্ষা কিন্তু এই টাইপের প্রশ্নগুলোই এসে থাকে। আচ্ছা, আরিবা লিখেছেন গ, নিপা লিখেছেন গ, ইটিস পুরবি, মাহফুজা আকাশনিয়া লিখেছেন হচ্ছে গ। তাহলে দেখেন সৎ পাত্রে কন্যা দান করিও, তাহলে হচ্ছে এখানে দান করাটা কি, দান করা হচ্ছে ক্রিয়া। এবং আমি যদি প্রশ্ন করি দান করা ক্রিয়াকে যে কাকে আমি আসলে দান করবো, উত্তরটা কিন্তু আর সৎ পাত্রে কন্যা দান করি। এবং সৎ পাত্রে যখন আপনি আসলে কন্যা দান করে বোঝাচ্ছে, তখন কি আপনার যে সত্য, অর্থাৎ সৎ পাত্রে কন্যা দান করো, অর্থাৎ সে আসলে সৎ পাত্রে যে যার কন্যাকে দান করে দিচ্ছে, তার কিন্তু কোনো ধরনের সত্য বা স্বার্থ কিন্তু এখানে থাকছে না, অর্থাৎ তিনি নিজের সত্য বা স্বার্থকে জলাঞ্জলি দিয়ে
তিনি কিন্তু আসলে সৎ পাত্রের কাছে কন্যাটা দান করে দিচ্ছেন। তাহলে আমরা যদি কাকে দ্বারা প্রশ্ন করি, আমরা যদি ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করি যে কাকে দান করবো, উত্তরটা কিন্তু সৎ পাত্রে চলে আসে এবং সৎ পাত্রের এই জন্য কিন্তু আমাদের সৎ পাত্রের উত্তরটা হবে সম্প্রদান কারক। তাহলে যারা আসলে গ উত্তর দিয়েছেন তাদের উত্তরটা কিন্তু আসলে একদম রাইট হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের সম্প্রদান কারকটা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই কমেন্টসে একটু ওকে লিখে জানাবেন। সবাই কমেন্টসে ওকে লিখে কমেন্টসে জানাবেন। সৎ পাত্র আমাদের সম্পাদন কারক ক্লিয়ার হলে সবাই একটু ওকে লিখে কমেন্টস করে জানাবে। তারপর আমরা চলে যাবো হচ্ছে অপাদান কারকে। আচ্ছা, ক্লিয়ার হলে সবাই একটু ওকে লিখে কমেন্টস করে জানাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি ইরতিস, পুরবি, আরমিন আক্তার, আরিবা, ফারহানা, সুমি সবাই লিখেছেন হচ্ছে ওকে। আচ্ছা, এবার যাব হচ্ছে আমরা অপাদান কারক। এবার যাব হচ্ছে আমরা অপাদান কারক। আচ্ছা, দেখেন অপাদান কারকে নির্ণয়ের জন্য আমাদের ম্যাজিক নিয়ম হচ্ছে, ম্যাজিক সূত্র হচ্ছে 5 নম্বর। এই 5 নম্বর সূত্রের মাধ্যমে আমরা হচ্ছে অপাদান কারক বের করব। আপনি যদি কোনো বাক্যের ক্রিয়াকে কোথা হতে 1 নাম্বার, ম্যাজিক 1 নাম্বার, কবে হতে হচ্ছে 2 নাম্বার, কিংবা কিসের হতে, দেখেন তিনটা বিষয়। একটা হচ্ছে বাক্যের ক্রিয়াকে কোথা হতে, আরেকটা হচ্ছে কবে হতে, এবং আরেকটা হচ্ছে কিসের হতে। যে কোনো একটা বিষয় দ্বারা যদি আপনি প্রশ্ন করে থাকেন এবং প্রশ্ন করে আপনি যদি আসলে উত্তর পেয়ে থাকেন, সেটা সে অর্থে কিন্তু অপাদান। সে উত্তরটা পেলে কিন্তু সে উত্তরটা অপাদান কারক হয়ে যাবে। এবং আর পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় মনে রাখতে হবে, যদি কোনো বাক্যে আসলে ভীত কিংবা ভয়ের উৎস, আপনি যদি কোনো বাক্যের ভিতরে আসলে ডর কিংবা আসলে ভয়, একই একই শব্দ কোনো বাক্যের মধ্যে যদি আসলে ডর বা ভয় এই প্রসঙ্গটা যদি কোনো বাক্যের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু সেটিও কিন্তু অবশ্যই অপাদান কারক হয়ে যাবে। সেটা কিন্তু অপাদান কারক হয়ে যাবে। আচ্ছা, দেখেন এবার আমরা প্রথম যে প্রশ্নটা দেখব, ছাদ থেকে পানি পড়ে, ছাদ থেকে পানি পড়ে। আচ্ছা, দেখেন এই বাক্যের ভেতরে হচ্ছে পানি পড়ে। এই বাক্যের ভেতরে আসলে পড়ে হচ্ছে বাক্যের মধ্যে আসলে ক্রিয়া, পরে হচ্ছে এখানে বাক্যের মধ্যে ক্রিয়া। পরে কি যদি আমি প্রশ্ন করি যে কোথা হতে, পরে যদি প্রশ্ন করি যে কোথা হতে পানি পড়ে, যদি প্রশ্ন করি কোথা হতে, অর্থাৎ এই যে কোথা হতে যদি প্রশ্ন করি যে কোথা হতে আসলে পানিটা পড়ে, উত্তরটা কি আসে? উত্তরটা কিন্তু ছাদ থেকে। উত্তরটা আসে আসলে ছাদ থেকে। উত্তরটা আসে ছাদ থেকে পানি পড়া। ছাদ থেকে যে থেকে যে শব্দটা রয়েছে, অর্থাৎ ছাদের সাথে যে থেকেটা রয়েছে, থেকে কিন্তু একটা বিভক্তি। হতে থেকেছে তিনটা হচ্ছে পঞ্চমী বিভক্তি। তাহলে আমাদের থেকেটা কি? থেকেটা হচ্ছে পঞ্চমী বিভক্তি। তাহলে আমাদের উত্তরটা কিন্তু হবে অপাদানে পঞ্চমী, অর্থাৎ ছাদ থেকে হচ্ছে উত্তরটা হচ্ছে অপাদানে পঞ্চমী। হতে থেকেছে পঞ্চমী বিভক্তি, হতে থেকেছে পঞ্চমী বিভক্তি। যেহেতু আমাদের থেকে আছে, জন্য কিন্তু আমাদের হবে পঞ্চমী বিভক্তি। আচ্ছা, দেখেন পাপে বিরত থাকো, 2 নাম্বার আমাদের এক্সাম্পল হচ্ছে পাপে বিরত থাকো, পাপে বিরত থাকো। তাহলে দেখেন এখানে বিরত থাকা হচ্ছে এখানে ক্রিয়া। ক্রিয়াকে যদি প্রশ্ন করেন যে কোথা হতে, আমি কোন জায়গা থেকে কিংবা কোথা হতে আমি আসলে বিরত থাকবো, তাহলে কিন্তু আমাদের উত্তরটা কিন্তু আসে, কোথা হতে প্রশ্ন করলে আমাদের উত্তরটা কিন্তু আসে যে পাপ থেকে আসলে বিরত থাকতে হবে। তাহলে দেখেন পাপের সাথে কি আছে? পাপের সাথে একটা এ যুক্ত আছে, এই বিভক্তি যুক্ত হয়ে উত্তরটা কি হয়েছে? পাপে হয়েছে। তাহলে আমাদের পাপের সাথে এ হচ্ছে কোন বিভক্তি? এ হচ্ছে সপ্তমী বিভক্তি, এ হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে আমাদের সপ্তমী বিভক্তি যুক্ত হয়ে কিন্তু আমাদের উত্তরটা পাপে হয়েছে। তাহলে আমাদের উত্তরটা কি হবে? আমাদের উত্তরটা হবে হচ্ছে আমাদের অপাদানে সপ্তমী। আচ্ছা, এবার আসেন হচ্ছে বাবাকে বড্ড ভয় পায়, বাবাকে বড্ড ভয় পায়। তো আমি একটু কি বলেছিলাম, যদি কোনো বাক্যে ভীত বা ভয়ের উৎস, যদি কোনো প্রসঙ্গে যদি কোনো প্রসঙ্গ চলে আসে, তাহলে কিন্তু সেটি কি হবে? সেটি কিন্তু হয়ে যাবে আমাদের অপাদান কারক। সেটি কিন্তু হয়ে যাবে অপাদান কারক। দেখেন এই শব্দটা দেখেন, বাক্যটা দেখেন, বাবাকে বড্ড ভয় পায়। এটা এসেছিল ভূমি মন্ত্রণালয়ের 2023 সালের প্রশ্ন, যে বাবাকে বড্ড ভয় পায়। তো আপনি যদি আসলে এখানে, যেহেতু আমাদের এখানে প্রশ্ন করার কোনো ধরনের প্রয়োজনীয়তা নেই, কারণ আমি বলেছিলাম যদি কোনো বাক্যের ভেতরে ভয় বা ডর, যদি কোনো বাক্যের ভেতরে ভয় বা ডর শব্দ, ভয় বা ডর প্রসঙ্গ থেকে থাকে, তাহলে কিন্তু এক কথা উত্তরটা কিন্তু অপাদান কারক হবে। তো যেহেতু আমাদের ভয় শব্দটা আছে, ভয় প্রসঙ্গ আছে, তাহলে কিন্তু আমাদের উত্তরটা কি হবে? আমাদের উত্তরটা কিন্তু আমাদের অপাদান কারক হবে। এবং বাবার সাথে কি আছে? বাবার সাথে কিন্তু একটা কে বিভক্তি যুক্ত আছে। কে কোন বিভক্তি? কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তাহলে আমাদের উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে অপাদানে দ্বিতীয়। উত্তরটা হচ্ছে অপাদানে দ্বিতীয়। তো অপাদান কারক নির্ণয়ের সূত্র হচ্ছে বাক্যের ক্রিয়াকে কোথা হতে, বাক্যের ক্রিয়াকে কবে হতে কিংবা কিসের হতে যদি প্রশ্ন করেন, এবং যদি কোনো বাক্যের মধ্যে ভীত বা ভয়ের উৎস বোঝানো হয়ে থাকে, তখন সেটি হয়ে যাবে হচ্ছে অপাদান কারক। আচ্ছা, এবার আসেন হচ্ছে বিগত সারির প্রশ্ন এসেছে, আমরা একটু সেগুলো দেখবো। দেখেন তিলে তৈল হয়, সবাই একটু কমেন্টস করে জানাবেন যে তিলে তৈল হয় এখানে আসলে কোন কার কোন, সবাই কমেন্টস করে জানাবেন তিলে তৈল হয়।
সবাই কমেন্টস জানাবেন তিলে তোল হয়, এটা কোন কারু কোন বিভক্তি, সবাই কমেন্টস করে জানাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি কানিস ফয়সাল, মারিয়া হোসেন, এস এন কনা, ফারহানা সুমি, আয়েশা ইসলাম, মাহমুদা মুন্নি লিখেছে, সবাই লিখেছেন বিহা। তাহলে আপনার সবার উত্তর কিন্তু সঠিক হচ্ছে। তো আপনি যদি প্রশ্ন করেন এখানে, আপনি যদি এখানে আহ এখানে যদি প্রশ্ন করেন হয় কি, অর্থাৎ তৈল হয়কে যদি প্রশ্ন করেন যে কোথা হতে, যে কোথা থেকে আসলে তৈল হয়, প্রশ্ন করেন যদি কোথা থেকে আসলে তৈল হয়, উত্তরটা কি আসে? আমাদের উত্তরটা কিন্তু আসে তিলে তৈল হয়। উত্তরটা কিন্তু আসলে তিল থেকে মূলত আসলে তৈল হয়ে থাকে। এবং আপনি যদি এই তিলের সাথে দেখেন একটা এই বিভক্তি যুক্ত আছে, তিলের সাথে কিন্তু একটা এই বিভক্তি যুক্ত আছে, তিল যোগ এ, এই অর্থাৎ তিল যোগ এ কিন্তু হয় তিলে। তাহলে আমাদের এই বিভক্তি যুক্ত আছে, বিভক্তি কোন বিভক্তি? এটা হচ্ছে আমাদের সপ্তমী, এটা হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তি। তাহলে আমাদের উত্তরটা কি হবে? উত্তরটা কিন্তু হবে আমাদের অপাদানে, উত্তরটা হচ্ছে অপাদানে সপ্তমী। তাহলে আপনাদের সকলের উত্তর সঠিক হচ্ছে। আচ্ছা, এবার যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে। দেখেন পরবর্তী প্রশ্ন হচ্ছে দুধ থেকে দই হয়। আচ্ছা, সবাই একটু কমেন্টস করে জানাবেন এখানে দুধ থেকে কোন অর্থ অপাদান কারক হয়? দুধ থেকে দই হয়, এখানে দুধ থেকে কোন অর্থ অপাদান কারক হয়ে থাকে? জাত অর্থে, আরম্ভ অর্থে, গৃহীত অর্থে, রক্ষিত অর্থে, সবাই কমেন্টস করে জানাবেন দুধ থেকে দই হয়। সবাই কমেন্টস করে জানাবেন যে দুধ থেকে দই হয়, এখানে দুধ থেকে কোন অর্থ অপাদান কারক হচ্ছে? আচ্ছা, দেখতে পাচ্ছি আহ অনেকে দুইটা ভাগে ভাগ হয়ে গিয়েছেন। এক পক্ষ বলছেন যে এটা দুধ থেকে দই হয়, অর্থাৎ এক পক্ষ বলছে জাত অর্থে ক বলছে, এবং আর এক পক্ষ বলছে হচ্ছে গৃহীত অর্থে। আমরা দেখি আসলে কোন অর্থটা উত্তর হয়ে থাকে। আচ্ছা, দেখেন আমি যদি একটু উত্তরটা একটু আরেকটা বিষয় আপনাকে টেনে নিয়ে আসি, আমি যদি বলি যে আমরা গরু থেকে দুধ পাই, গরু থেকে আমরা দুধ পাই। এখানে আমি দুইটা প্রশ্নের সাথে একটু আপনাদের কম্পেয়ার করবো। একটা একটা বাক্য হচ্ছে গরু থেকে দুধ পাই, মানে একটা হচ্ছে দুধ থেকে দই হয়। আচ্ছা, দেখেন আপনাদের কাছে প্রশ্ন, এখানে কি গরু কোনো একটা জাত নাকি দুধ কোনো একটা জাত? সবাই একটু কমেন্টস করে একটু ভাববেন নিজের কাছে যে এখানে জাত কোনটা, এখানে গরু, এখানে জাত কোনটা, এখানে কি জাত কি গরুর হয় নাকি দাঁত কি হচ্ছে, মানে জাত কি আসলে দুধের হয়? সবার কাছে একটু প্রশ্ন। তো দেখেন আমরা জানি যে গরুর মধ্যে কিন্তু জাত আছে, এটা আসলে ফ্রিজিয়ান গরু নাকি অস্ট্রেলিয়ান গরু নাকি দেশি গরু, গরুর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের আসলে জাত হয়ে থাকে, কিন্তু দুধের মধ্যে কোনো ধরনের কিন্তু জাত হয় না। ও অর্থাৎ ওই যে মানে অস্ট্রেলিয়ান গরু যে দুধটা দেয় ওটাও কিন্তু একটা দুধ, এবং অন্য অন্য যে দেশাল গরুর যে দুধটা দেয় সেটা কিন্তু একটা দুধ। অর্থাৎ দুধের কিন্তু কোনো ধরনের জাত হয় না। অর্থাৎ যেহেতু গরু জাত হয়, তাহলে কিন্তু আমাদের জাত, যদি আমাদের এই বাক্যটা থাকতো যে গরু থেকে দুধ দুধ পায়, তো আমাদের আসলে এই গরু থেকে আসলে কোন অর্থ অপাদান কারক হয়, তখন কিন্তু উত্তর আসলে জাত অর্থে তখন কিন্তু হবে। এখন দেখেন দুধ থেকে দই হয়, তো আমি কিন্তু দুধ থেকে কি পাচ্ছি? দুধ থেকে কিন্তু আমি দইটা পাচ্ছি, আমি কিন্তু গ্রহণ করছি, আমরা কিন্তু গ্রহণ করছি এখান থেকে। আমরা দুধ থেকে কিন্তু আমরা দইটা পাচ্ছি, এবং এটা কিন্তু গ্রহণ করার মাধ্যমে আমরা পাচ্ছি। এবং গ্রহণও যা, কিন্তু এখানে গৃহীত কিন্তু আসলে তা। তো আশা রাখি আপনার জাত আর গৃহীত কখন আসলে বুঝতে হবে সেটা আপনারা আসলে এখান থেকে বুঝতে পেরেছেন। যদি আসলে এরকম জাত অর্থে বোঝানো থাকে, গরু থেকে থাকে, কিংবা সিমিলার কোন বিষয় যদি আসলে জাত অর্থে বোঝানো হয়, তখন সেটা আসলে জাত অর্থে হবে। এবং সেখানে যদি আসলে এই জাত অর্থ না থেকে আমাদের যদি নর্মালি আসলে কোনো কিছু থেকে থাকে, তখন কিন্তু সেটা গৃহীত অর্থে যুক্ত হবে। তো আশা রেখে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে, এবং এটার জন্য এটার উত্তর কিন্তু গ, মানে ওটা হচ্ছে গৃহীত উত্তরটা হবে। আচ্ছা, এবার এবার যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে। পরাজয় ডরে না বীর, এখানে পরাজয় কোন কারু কোন ভক্তি, সবাই কমেন্টে জানান। পরাজয় ডরে না বীর, এখানে পরাজয় কোন কারু কোন ভক্তি, সবাই কমেন্টে জানান।
আচ্ছা, মারিয়া লিখেছেন ডি, ঘ, এস এন, কণা, আরিবা, আকাশ, নীলা, ফারিহা, তাসনিয়া সবাই লিখেছেন হচ্ছে ডি। তাহলে দেখেন পরাজয় ডর নামে, তো আমি কিন্তু আপনাদের বলেছিলাম আপনাদের কিন্তু এখানে ম্যাজিক নিয়মের কোনো প্রয়োজন নেই। যদি কোনো বাক্যের মধ্যে যদি আসলে ডর বা ভয় অর্থ থেকে থাকে, যদি কোনো বাক্যের মধ্যে ডর বা ভয় অর্থ এসে থাকে, তাহলে কিন্তু এক কথা সেটি হয়ে যাবে অপাদান কারক, সেটা কিন্তু এক কথা অপাদান কারক হয়ে যাবে। এবং দেখেন পরাজয়ের সাথে কিন্তু একটা এক বিভক্তি আছে, দেখেন পরাজয়ের সাথে কিন্তু এই বিভক্তি, পরাজয়ের সাথে কিন্তু এই বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে এই কোন বিভক্তি? এ হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে আমাদের উত্তরটা কি হবে? আমাদের উত্তরটা কিন্তু আমাদের অপাদানে সপ্তমী বা ডি নাম্বার হচ্ছে উত্তরটা হয়ে যাবে। আচ্ছা, এইবার যদি বলি, এইবার আমরা যাব হচ্ছে পরবর্তী কারকে। আচ্ছা, এবার চলে যাবো হচ্ছে আমার পরবর্তী কারক। আছে আমরা কারক নির্ণয় সর্বশেষ অর্থাৎ ম্যাজিক সূত্র আমরা 6 নম্বরে প্রবেশ, আবার 6 নম্বরে প্রবেশ করবো। কারক নাম্বার 6, ম্যাজিক সূত্র নাম্বার 6। দেখেন, যদি কোনো কারকে, যদি কোনো বাক্যের ক্রিয়াকে আপনি কোথায়, অর্থাৎ 1 নাম্বার যদি কোনো বাক্যের ক্রিয়াকে কখন, 2 নাম্বার যদি কোনো বাক্যের ক্রিয়াকে কিসের দ্বারা, যদি কোনো বাক্যের ক্রিয়া কিসের দ্বারা প্রশ্ন করেন এবং যদি আসলে উত্তর পেয়ে থাকেন, তাহলে কিন্তু সেটি হয়ে যাবে আমাদের অধিকরণ কারক, এবং এটি হচ্ছে আমাদের অধিকরণ কারক নির্ণয়ের ম্যাজিক সূত্র নাম্বার 6। অর্থাৎ যদি আপনি কোনো কারককে, কোনো বাক্যের ক্রিয়াকে কোথায় কিংবা কখন কিংবা কিসের দ্বারা প্রশ্ন করেন এবং সেটা যদি আপনি উত্তর পেয়ে থাকেন, তাহলে কিন্তু সেটা কি হবে? তাহলে আমাদের সেটা হবে হচ্ছে অধিকরণ কারক। যেমন আমি যদি বলি মাঠে ধান ফলেছে, মাঠে ধান ফলেছে, তাহলে এখানে ধান ফলেছে কি? ধান ফলেছে এখানে ক্রিয়া। এই ধান ফলেছে কি যদি প্রশ্ন করেন যে কোথায় ধান ফলেছে, আপনি যদি কোথায় দ্বারা প্রশ্ন করেন যে কোথায় ধান ফলেছে, তাহলে কিন্তু উত্তরটা কি আসে? উত্তরটা আসে মাঠে ধান ফলেছে। উত্তরটা কিন্তু মাঠে ধান ফেলেছে, এবং মাঠে এই উত্তরটা কিন্তু হবে অধিকরণ কারক। মাঠের সাথে কি আছে? মাঠের সাথে কিন্তু একটা এই ভক্তি, মাঠের সাথে কিন্তু একটা এই ভক্তি যুক্ত আছে, তাহলে আমাদের উত্তরটা কিন্তু হবে অধিকরণে সপ্তমী। দেখেন, আবার যদি আমরা বলি আষাঢ়ের বৃষ্টি নামে, আষাঢ়ে বৃষ্টি নামে, আষাঢ়ে বৃষ্টি নামে, তো এখানে আমাদের ক্রিয়া কোনটা? বৃষ্টি নামা হচ্ছে এখানে ক্রিয়া। ক্রিয়াকে যদি প্রশ্ন করেন যে কখন দ্বারা, যে কখন আসলে বৃষ্টি নামে, আমাদের উত্তরটা কিন্তু পাচ্ছি যে আষাঢ়ে। আষাঢ়ে হচ্ছে বৃষ্টি নামে, আষাঢ়ে হচ্ছে আমাদের বৃষ্টি নামে বর্ষাকাল। তাহলে আমাদের উত্তরটা কি হবে? আমাদের আষাঢ়ে বৃষ্টি নামে, একইভাবে কিন্তু আষাঢ়ের সাথে একটা এই ভক্তি যুক্ত আছে, তাহলে আমাদের উত্তরটা কিন্তু হবে অধিকরণে সপ্তমী, অধিকরণে সপ্তমী। আচ্ছা, এখানে একটু ভুল আছে, এখানে আসলে কিসের দ্বারা হবে না, এখানে আসলে কিসে হবে। এখানে আসলে উত্তরটা হবে কিসে, অর্থাৎ কোথায় একটা বিষয়, কখন একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে কিসে, আরেকটা বিষয় হচ্ছে কিসের দ্বারা প্রশ্ন করতে হবে, উত্তর পেতে হবে। আচ্ছা, যদি আমরা প্রশ্ন করি, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আপনাদের এটা আমাদের স্লাইডে ভুল এসেছিল, এটা ওইখানে আমাদের কিসের দ্বারা না, এটা হবে হচ্ছে কিসে, এটা হবে হচ্ছে কিসে, এটা হবে হচ্ছে কিসে। আচ্ছা দেখেন, আমরা যদি প্রশ্ন করি রাজীব বাংলা ব্যাকরণে ভালো, রাজীব বাংলা ব্যাকরণে ভালো, আমরা যদি এখানে প্রশ্ন করি যে ক্রিয়াকে, যে এখানে ভালো হয় এটা হচ্ছে ক্রিয়া, আমরা যদি ভালো হয় কিন্তু প্রশ্ন করি যে রাজীব বাংলা ব্যাকরণে ভালো হয়, এখানে হচ্ছে রাজীব আসলে কোন, রাজীব আসলে কিসে, রাজীব আসলে কিসে ভালো, কিংবা কিসে আসলে রাজীব ভালো, আমরা কিসে দ্বারা প্রশ্ন করে উত্তরটা পাচ্ছি রাজীব কিন্তু বাংলা ব্যাকরণে, রাজীব কিন্তু বাংলা ব্যাকরণ এই বিষয়ে ভালো। তো আমরা কিসের দ্বারা প্রশ্ন করে উত্তরটা যেহেতু পাচ্ছি, এবং এটা কিন্তু হয়ে যাবে এক কথায় অধিকরণ কারক। তো এটা আমাদের হচ্ছে টাইপিং মিস্টেক এসেছিল, তো এখানে কিন্তু কিসের দ্বারা হবে না, এটা কিন্তু আমাদের কিসে, আমাদের এখানে কিন্তু কিসে হবে, অর্থাৎ কোথায় কখন কিসে যদি প্রশ্ন করি এবং যদি উত্তর পাই, তাহলে সেটি হয়ে যাবে অধিকরণ কারক, সেটি হয়ে যাবে হচ্ছে অধিকরণ কারক। আচ্ছা দেখেন, আমরা যদি একটু বিগত সালের প্রশ্ন দেখি, আর যদি বলি নদীর মাছ সুস্বাদু, নদীর মাছ সুস্বাদু, সবাই কমেন্টস করে জানাবেন নদীর মাছ সুস্বাদু, এখানে আসলে নদীর এটা আসলে কোন কারক কোন বিভক্তি, সবাই কমেন্টস করে জানাবেন। নদীর মাছ সুস্বাদু, এটা আসলে নদীরটা কোন কারক কোন বিভক্তি, সবাই কমেন্টস করে জানাবেন। নদীর মাছ সুস্বাদু, নদীর মাছ সুস্বাদু। আচ্ছা, দেখতে পাচ্ছি সবাই কমেন্টস করে জানাচ্ছেন যে এটা অধিকরণের সুস্থ, সবাই আসলে ডি কমেন্টস করছেন উত্তরটা। দেখেন, তো আমি যদি এখানে আমাদের যে বাক্যের যে ক্রিয়া, অর্থাৎ আমাদের নদীর মাছ সুস্বাদু, এখানে আমরা যদি প্রশ্ন করি যে কোথায় মাছ সুস্বাদু, আমরা যদি আসলে প্রশ্ন করি কোথায় দ্বারা, বা ক্রিয়াকে যদি আমরা প্রশ্ন করি যে কোথায়, আমরা যদি প্রশ্ন করি যে কোথায়, যে কোথায় আসলে মাছটা সুস্বাদু হয়, উত্তরটা কিন্তু আসলে নদীতে, অর্থাৎ নদীর মাছ আসলে সুস্বাদু হয়। তাহলে নদীর সাথে কি আছে? নদীর সাথে কিন্তু একটা র বিভক্তি যুক্ত আছে, র কোন বিভক্তি? র হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তাহলে আমাদের উত্তরটা কি হবে? আমাদের উত্তরটা কিন্তু হবে অধিকরণে, উত্তরটা কিন্তু আমাদের হবে অধিকরণে ষষ্ঠী। আমাদের অপশন, আমাদের ডি নাম্বার উত্তর কিন্তু রাইট অ্যান্সার। আচ্ছা, এবার যাবো হচ্ছে আমার পরবর্তী প্রশ্নে। দেখেন,
নেহাল অঙ্কে খুব কাঁচা, সবাই কমেন্টস করে জানাবেন। নেহাল অঙ্কে খুব কাঁচা, কমেন্টস করে জানাবেন যে আমাদের উত্তরটা কি হবে। নেহাল অঙ্কে খুব কাঁচা। আচ্ছা, দেখতে পাচ্ছি যে ইসরাত জাহান, আরিবা রহমান, মেঘলা, রুকেয়া রাকা সবাই লিখেছেন ডি। হৃদয় হাসান, রমজান ডি। আরমিন আক্তার তিনি লিখেছেন হচ্ছে ডি। তাহলে আমাদের আমাদের যদি প্রশ্ন করি নেহাল অঙ্কে খুব কাঁচা, আমরা যদি প্রশ্ন করি একে যে নেহাল আসলে কিসে কাঁচা, যেমন যদি প্রশ্ন করি ক্রিয়াকে যে নেহাল আসলে কিসে কাঁচা, নেহাল আসলে কিসে কাঁচা, তাহলে আমাদের উত্তরটা কি আসছে? নেহাল কিন্তু আমাদের উত্তরটা আসে নেহাল হচ্ছে অঙ্কে কাঁচা। তাহলে অঙ্কের সাথে কি আছে? অঙ্কের সাথে বিভক্তি আছে, একটা এই বিভক্তি যুক্ত আছে, অঙ্ক যোগ এ হচ্ছে অঙ্কে। তাহলে এই কোন বিভক্তি? হচ্ছে সপ্তমী বিভক্তি। হলো আমাদের উত্তরটা কিন্তু ডি নাম্বার, আমার উত্তরটা কিন্তু ঘ নাম্বার রাইট অ্যান্সার, যে অধিকরণে সপ্তমী, অধিকরণে সপ্তমী। আচ্ছা, এবার চলে যাবো হচ্ছে আমার পরবর্তী প্রশ্ন। দেখেন, আচ্ছা, পাতায় পাতায় পড়ে নিশির শিশির, পাতায় পাতায় পড়ে নিশির শিশির, এখানে পাতায় পাতায় কোন কারক কোন বিভক্তি? এখানে পাতায় পাতায় কোন কারক কোন বিভক্তি? সবাই কমেন্টস করে জানাবেন। পাতায় পাতায় পড়ে নিশির শিশির, পাতায় পাতায় পড়ে নিশির শিশির, এখানে পাতায় পাতায় কোন কারকে কোন বিভক্তি? সবাই কমেন্টস করে জানাবেন। আচ্ছা, একজন লিখেছেন সাকিবুল কিসের কাছে? অঙ্কের কাছে। হ্যাঁ, রাইট। আচ্ছা, আমাদের এই উত্তরটা কি হবে সবাই জানান। পাতায় পাতায় পড়ে নিশির শিশির, এখানে পাতায় পাতায় কোন কারক কোন বিভক্তি? সবাই কমেন্টস করে জানাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি সবাই লিখছেন হচ্ছে খ, সবাই বি এর পক্ষে উত্তর করছে। দেখা যাক উত্তরটা বি হয় নাকি সি হয় নাকি ডি হয় নাকি এ হয়। আচ্ছা দেখেন, তাহলে পাতায় পাতায় পড়ে হচ্ছে নিশি শিশির। আমরা যদি পরে অর্থাৎ ক্রিয়াকে যদি প্রশ্ন করি যে কোথায় শিশিরটা পড়ে, কোথায় শিশিরটা পড়ে, আমরা যদি কোথায় দ্বারা প্রশ্ন করি উত্তরটা কি আসে? উত্তরটা আসে পাতায় পাতায় পড়ে। তাহলে পাতার সাথে কোন বিভক্তি আছে? পাতার সাথে হচ্ছে 29 বিভক্তি আছে। 29 বিভক্তি কোন বিভক্তি? এটা সপ্তমী বিভক্তি। তাহলে আমাদের উত্তরটা কি হবে? তাহলে আমাদের উত্তরটা কিন্তু হবে এটা, এটা উত্তরটা হচ্ছে অধিকরণ, উত্তরটা হচ্ছে অধিকরণে সপ্তমী। তাহলে আমাদের অপশন বি নাম্বার উত্তর সঠিক, সবার উত্তর কিন্তু সঠিক হয়েছে। আচ্ছা, তো দেখেন এর মধ্য দিয়ে কিন্তু আমাদের আজ লাস্ট আর একটা আছে, সেটা হচ্ছে আমাদের সম্বন্ধ কারক। আমার যে নতুন যে একটা কারক, এটা আমাদের নতুন বইতে পাবেন, আমরা সেই বিষয়টি কিন্তু আমরা এখন জানবো। এখন চলে যাবো হচ্ছে সম্বন্ধ কারক, এখন চলে যাবো আমরা সম্বন্ধ কারকে। দেখেন, আমরা কিন্তু এতক্ষণ বলেছি, আমরা কিন্তু একদম ক্লাসের শুরুতে বলেছিলাম যে কারক মানে হচ্ছে কারক মানে হচ্ছে নামপদ এবং ক্রিয়াপদের সঙ্গে সরাসরি বা প্রত্যক্ষ, সরাসরি বা প্রত্যক্ষ সম্পর্ক থাকবে। সরাসরি বা প্রত্যক্ষ সম্পর্ক থাকলে সেটা কিন্তু হয়ে যাবে কারক, মানে কারকের যে মূল সংজ্ঞা আমরা শুরুতে বলেছিলাম। তবে আমাদের এখানে ব্যতিক্রম নিয়মটা কি, যে যে কারকে মূলত আমাদের ষষ্ঠী, যে কারকে আমাদের ষষ্ঠী বিভক্তি অর্থাৎ র বা এর থাকে, অর্থাৎ প্রথম নাম্বার মানে সূত্র সম্বন্ধ কারকের প্রথম নাম্বার শর্ত হচ্ছে এই কারকে অবশ্যই ষষ্ঠী বা র বিভক্তি থাকা লাগবে, এবং এই কারকে নাম পদের সাথে, এই কারকের নাম পদের সাথে ক্রিয়াপদের পরোক্ষ সম্পর্ক থাকবে। অর্থাৎ আমরা এতক্ষণ যা পড়েছি, আমরা কিন্তু এতক্ষণ প্রত্যক্ষ বা সরাসরি সম্পর্ক পড়েছি, নাম পদ এবং ক্রিয়াপদ এবং সম্বন্ধ কারক কিন্তু আসলে সেটা থাকবে না, সম্পর্কটা কিন্তু প্রত্যক্ষের বদলে সেখানে পরোক্ষ হয়ে যাবে। তো আমরা সম্বন্ধ কারকের দুইটা বিষয় জানলাম, একটা হচ্ছে এই কারক অবশ্যই ষষ্ঠী বিভক্তি বা র বিভক্তি থাকবে, আর একটা হচ্ছে আমাদের ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্কটা হচ্ছে পরোক্ষ থাকবে। যেমন যদি বলি যে আমার জামার বোতামগুলো, আমার জামার বোতামগুলো একটু অন্যরকম, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের যে আপনি যে আমার সাথে আমার জামার বোতাম, আমাদের এখানে হচ্ছে আমার হচ্ছে নাম পদ, এই নাম পদের সাথে কিন্তু আমার জামার বোতাম, নাম পদের সাথে কিন্তু আপনি যদি জামার বিষয়টি না নিয়ে আসেন, আপনি যদি আসলে আমার বোতামগুলো, আপনি যদি আমার বোতামগুলো আসলে বলেন, তাহলে কিন্তু বাক্যের আমাদের কিন্তু অর্থ প্রাধান্য পায় না। আপনি যখন বলছেন যে আমার জামার বোতাম, তখন কিন্তু আমাদের নাম পদের সাথে, তখন কিন্তু আমার নাম পদের সাথে যে পরবর্তী যে পদটা, সেই সম্পর্কটাকে বোঝাচ্ছে। আমাদের কিন্তু আমাদের যে এখানে একটা ক্রিয়া আছে, ক্রিয়ার সাথে কিন্তু আমাদের সম্পর্কটা আছে, কিন্তু সম্পর্কটা আসলে আগের মতো সরাসরি না, সম্পর্কটা আছে হচ্ছে পরোক্ষ মতো। দেখেন আমার জামা, তো জামার সাথে কি আছে? জামার সাথে কিন্তু একটা র বিভক্তি যুক্ত আছে। আমাদের প্রথম শর্ত কি ছিল সম্বন্ধ কারকের? ষষ্ঠী বা র বিভক্তি অবশ্যই যুক্ত কিন্তু থাকবে। তবে দেখেন আমাদের প্রথম শর্ত সেটাও কিন্তু আমরা পেয়েছি, র বিভক্তি যুক্ত আছে। দ্বিতীয় শর্ত আমরা পেয়েছি যে আমাদের এখানে পরোক্ষ সম্পর্কগুলো বিদ্যমান। দেখেন ফুলের গন্ধে ঘুম আসে না, ফুলের গন্ধে ঘুম আসে না। দেখেন এখানে কিন্তু ফুলের, এখানে কিন্তু ফুল যোগ ফুল
যোগ এর, তাহলে এর কোন ভক্তি? এর হচ্ছে এখানে ষষ্ঠী ভক্তি। দেখেন আমাদের শর্ত কিন্তু একটা পেয়ে গিয়েছি। ফুলের গন্ধে ঘুম আসে, এখানে কিন্তু আমাদের ফুলের সাথে গন্ধের সম্পর্ক যুক্ত। এখানে কিন্তু ফুলের সাথে আমাদের যে ক্রিয়াটা আছে, ক্রিয়াটার সাথে কিন্তু পরোক্ষ সম্পর্ক যুক্ত। মেন সম্পর্ক কিন্তু আমাদের ফুলের সাথে গন্ধে। অর্থাৎ আমি যদি প্রশ্ন কিসের গন্ধে, আপনি কিন্তু এখানে বলবেন ফুলের গন্ধে। তো আমাদের এখানে কিন্তু ক্রিয়ার সাথে পরোক্ষ সম্পর্ক বিদ্যমান, এবং এখানে কিন্তু আমাদের ষষ্ঠী ভক্তি র বা এর আছে, এর জন্য কিন্তু সম্বন্ধকারক। তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো, তাহলে আমাদের এখানে কিন্তু একই নিয়ম, অর্থাৎ এখানে কিন্তু আমাদের অবিভক্তি আমাদের কিন্তু যুক্ত আছে, এজন্য কিন্তু আমাদের বলতে হয়। এবং এটা কিন্তু একটা সম্বন্ধ কারক, এটা কিন্তু আমাদের একটা সম্বন্ধ কারক। সম্বন্ধ কারকের দুইটা নিয়ম আর সূত্র আছে, একটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি থাকা লাগবে শুরুতে, আর একটা হচ্ছে আমাদের সম্পর্কটাকে অবশ্যই পরোক্ষ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সম্বন্ধ কারক, এটা হচ্ছে আমাদের সম্বন্ধ কারক। আচ্ছা, তো আমরা কিন্তু কারকের একদম এ টু জেড কিন্তু একদম করে ফেললাম। আচ্ছা, এগুলো হচ্ছে আপনাদের বাড়ির কাজ, অর্থাৎ আপনাদের নিজে নিজে প্র্যাকটিস করে, এগুলো হচ্ছে বাড়ির কাজ। আমরা এটা পিডিএফটা দিয়ে দিব, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই বাসায় বসে এগুলো কিন্তু করতে হবে। আচ্ছা, আপনারা যদি প্রথম আমরা 5টা প্রশ্ন এখানে সলভ করে দিব, দেখা যাক আমরা এখন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি, দেখা যাক যে আপনার কে কত পান পরীক্ষা। আমরা এখন একটা পরীক্ষা, একটা ছোটখাটো পরীক্ষা নিয়ে নেবো। আচ্ছা, পরীক্ষার 1 নম্বর প্রশ্ন, কান্নায় শোক নামে। 1 নম্বর প্রশ্ন, কান্নায় শোক কমে। সবাই সবাই কমেন্টস করে জানাবেন 1 নম্বর প্রশ্নটার উত্তর কি হবে। সবাই একটু এক লিখে কমেন্টসে জানাবেন। আমরা একটা পরীক্ষা নিব এখন, মিনি একটা পরীক্ষা, দেখা যায় কার উত্তর কার কয়টা সঠিক হয়। আমাদের প্রথম প্রশ্ন, কান্নায় শোক কমে। সবাই উত্তরটা জানাবেন, 1 নম্বর কি হবে? কান্নায় শোক কমে। আচ্ছা, এখন লিখেছেন যে 1 নম্বরে ক্রিয়াপদ কোনটি? 1 নম্বরে শোক কমে যাওয়া, এটা হচ্ছে একটা ক্রিয়াপদ। কান্নায় শোক কমে, 1 নম্বর কি হবে? দেখতে পাচ্ছি আকাশ, রিনা, সাকিবুল হোসেন, নুসরাত, ফেরদৌসী, তাবাসসুম, তাসনিম সবাই লিখেছেন হচ্ছে ক। আচ্ছা, নূর মাহফুজা তিনি লিখেছেন হচ্ছে ঘ। আচ্ছা, দেখা যাক উত্তরটা কাদের সঠিক হয়। তাহলে দেখেন আমরা